আমি আসলে আহ, আজকে মনটা সবারই খারাপ। মানে আমাদের যে বিমান দুর্ঘটনা ঘটে মাইলস্টোন কলেজে যে অনেক মানে কোমলমতি বাচ্চারা যে মারা গেছে, এটার জন্য আসলে সবাই ব্যথিত। প্রথমে একটা গভীর শোক প্রকাশ করে আসলে আমাদের অনুষ্ঠান যেহেতু শিডিউল দেয়া, তো শুরু করতে হচ্ছে। আজকে আমাদের সামনে আমাদের দেশের বরেণ্য কার্ডিওলজিস্ট, আমাদের সর্বজনীন শ্রদ্ধেয় স্যার শফিকুর রহমান পাটোয়ারি স্যার। স্যারের শুরু করার আগে একটা বিষয় স্যারের সম্বন্ধে আমি একটু বলতে চাই যে আমি যখন এনআইসিবিডি থেকে এমডি করি, তখন আমরা আসলে স্যারকে এত কাছ থেকে পেয়েছি যে যে কোনো প্রবলেম হলে স্যারকে বলতাম, যদি স্যার আমাদের আজকে এই প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করতে হবে, স্যার আপ্রাণ চেষ্টা করছে এবং এত সুন্দরভাবে মানে সবসময় বলতো যে আমরা বলতাম যে লিভিং লিজেন্ড। যে কয়জন স্যারকে পেয়েছি স্যার তাদের ভিতর অন্যতম। তো স্যার আজকে আমাদের বেসিক অ্যাঞ্জিওগ্রাফিক ভিউ সম্বন্ধে বলবে। আমরা মনে করি যে আপনারা সবাই এটা খুব এনজয় করবেন। তো আমি স্যারকে অনুরোধ করব আমাদের মাঝে আজকে টকটা দেওয়ার জন্য। তো স্যার আপনি আহ, আমরা রিকোয়েস্ট করছি আপনাকে, স্যার আপনার মূল্যবান টকটা দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ চয়নকে আহ, আজকের প্রোগ্রাম শুরু করার জন্য, এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল যারা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি যারা এখন জয়েন করছেন, এফসিপিএস, এমডি এবং ডিপ্লোমা কার্ডিওলজি যে স্টুডেন্ট যারা আছেন, তাদের অবশ্যই এই লেকচার থেকে উপকৃত হবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমি শুরু করতে চাচ্ছি। প্রথমেই আমি যেটা শোক প্রকাশ করতে চাচ্ছি যে we express deep sorrow over the death and injury was caused by the crash of the Air Force aircraft at Milestone School and College in Uttara Diyawari in Dhaka city. We are deeply shocked and heartbroken by the incidents. We express heartfelt condolence to the families, and Allah grant them strength to endure this loss and grant paradise for the decades. আসলে আমরা খুবই দুঃখিত এরকম একটা দুর্ঘটনা ঘটার জন্য, এবং আমাদের দেশে যে এত বড় একটা দুর্ঘটনা হবে আমরা কখনো চিন্তাও করিনি। আমরা দোয়া করি তাদের জন্য যারা মারা গেছেন, এবং ফ্যামিলির প্রতিও আমরা সমবেদনা প্রকাশ করি, তারা যেন এই দুঃখ কষ্টটাকে ওভারকাম করতে পারেন। তো আজকে আমাদের যে টপিকটা ছিল, সেই টপিকটা ছিল বেসিক অ্যান্ড ইউজ অফ দ্য করোনারি অ্যাঞ্জিওগ্রাম। অ্যাঞ্জিওগ্রাম আসলে আমরা তো জানি যে এটা কার্ডিওলজিতে এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে প্রসিডিউর। আমরা এই প্রসিডিউরটাকে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন, লেফট হার্ট ক্যাথেটারাইজেশন একটা পার্ট হিসেবে আমরা ধরি। যেমন লেফট হার্ট ক্যাথেটারাইজেশনে আমরা যেমন অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, তারপর হচ্ছে যেমন লেফট ভেন্ট্রিকুলোগ্রাফি, অ্যাওর্টোগ্রাফি, এর পাশাপাশি আমরা লেফট সাইডে কিছু প্রসিডিউর যেমন অ্যাওর্টিক ভালভুলোপ্লাস্টি, তারপর হচ্ছে যেমন অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, এই প্রসিডিউর গুলো হচ্ছে আপনার লেফট হার্ট ক্যাথেটারাইজেশনের অংশ হিসাবে এগুলোকে বিবেচনা করা হয়। এবং অ্যানজিওগ্রাম তার একটি খুব বহুল প্রচলিত একটি মানে প্রসিডিউর, এবং কার্ডিওলজিতে খুবই ইম্পর্টেন্ট একটা প্রসিডিউর, যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয় ফর দ্য ডিটেকশন অফ দ্য করোনারি আর্টারি ডিজিজ। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব, তার যে কম্পোনেন্ট গুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, করোনারি অ্যানজিওগ্রাম, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন, অ্যানালাইসিস, বেসিক অ্যানাটমি অফ করোনারি আর্টারি, অ্যানোমালাস অরিজিন অফ দ্য করোনারি আর্টারি, তারপর হচ্ছে অ্যানাটমি অফ দ্য গ্রাফ ভেসেল এন্ড ভিউজ অফ দ্য করোনারি অ্যানজিওগ্রাম। আমি খুব শর্টলি চেষ্টা করব আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা এই বিষয়ে কিছু জানার থাকলে আমি আলোচনার পরে আপনারা এই বিষয়ে আলোচনা করলে করবেন, এবং প্রশ্ন তৈরি করে রাখবেন, যাতে আসলে শুধু আমি বলে গেলে তো হবে না। আপনাদের যদি পার্টিসিপেশন না থাকে, তাহলে এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা কিন্তু আমাদের সাকসেসফুল হবে না। সুতরাং আপনারা চেষ্টা করবেন এখান থেকে বোঝার জন্য, আর কিছু প্রশ্ন যদি থাকে আপনারা প্রশ্ন করবেন।
প্রথমে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড করোনারি অ্যানজিওগ্রামে দেখেন, প্রথম যে সিলেক্টিভ অ্যানজিওগ্রামটা আবিষ্কার হয়, এটা একটা অ্যাক্সিডেন্টালি কিন্তু আবিষ্কার হয় অ্যাওটোগ্রাম করার সময়। যেমন সুপ্রাভালভুলার অ্যাওর্টিক অ্যাওর্টাতে ডাই ইনজেক্ট করার সময় স্লিপ করে ক্যাথেটার চলে যায় রাইট করোনারি আর্টারি, এবং করোনারি আর্টারিতে যাওয়ার পর করোনারি আর্টারিটা ভিজুয়ালাইজ হয়। এর মাধ্যমে কিন্তু প্রথম 1956-এ আপনার ম্যানসন সন্স প্রথম হচ্ছে সিলেক্টিভ করোনারি অ্যানজিওগ্রাম ফার্স্ট উনি দ্যাট ইজ ওনার চোখে পড়ে প্রথমে, যেটাকে ইতিহাস হিসেবে ধরা হয় যে করোনারি অ্যানজিওগ্রামের ইতিহাস হলো এইভাবে। নেক্সট হলো অ্যানজিওগ্রাম। আমরা যদি বিবেচনা করি যে অ্যানজিওগ্রামটা আসলে কি, করোনারি অ্যানজিওগ্রাম ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর টু ডায়াগনোজ করোনারি আর্টারি স্টেনোসিস, is therefore provide crucial information for the coronary artery uh, treatment decision, ranging from the medical therapy along to the revascularization with coronary stenting and bypass surgery. আসলে এটা একটা টেস্ট, যে টেস্টের মাধ্যমে আমরা করোনারি আর্টারিতে কোনো স্টেনোসিস আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করি, এবং বোঝার পর এই এই ইনফরমেশন থেকে তার মেডিকেল ট্রিটমেন্ট হবে না তাকে রিভাসকুলেশন করা লাগবে, স্ট্যান্ডিং আর বাইপাস, এর ডিসিশনটা আমরা যাতে নিতে পারি। সুতরাং অ্যানজিওগ্রামটা শুধু করলেই হবে না, অ্যানজিওগ্রামটা এমন হইতে হবে যার মাধ্যমে আমরা একটা সুনির্দিষ্ট ডিসিশনে পৌঁছতে পারি যে মেডিকেল ম্যানেজমেন্টে থাকবে না তার রিভাসকুলেশন করা লাগবে, স্ট্যান্টিং বা বাইপাস করা লাগবে, এরকম একটা যদি আমরা প্রসিডিওর করতে পারি তাকে আমরা করোনারি অ্যানজিওগ্রাম বলি। এই করোনারি অ্যানজিওগ্রামের জন্য আমাদের যেমন একটা ক্যাথলেট প্রয়োজন, তারপর হচ্ছে আপনার দেখবেন কিছু ডাই প্রয়োজন, যে কর্নের আর্টারি ভিজুয়ালাইজ করার জন্য আমাদের ডাই দিতে হয়, ক্যাথেটারের প্রয়োজন। এবং অ্যানজিওগ্রাম কখন আমরা করব, কেনই বা অ্যানজিওগ্রামটা করব, সব রোগীর ক্ষেত্রে কি অ্যানজিওগ্রাম করব? সবার ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করার প্রয়োজন নেই। যেমন একিউট করোনারি সিনড্রোম যদি হয়, যেমন আনস্টেবল অ্যাঞ্জিনা, নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন অথবা এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন। আপনারা জানেন যে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশনের বলা হচ্ছে যে সেখানে 100% বন্ধ থাকে, এবং সাথে সাথে যদি আমরা খুলে দিতে পারি 2 ঘন্টার ভিতরে ক্যাথল্যাবে নিয়ে যদি খুলে দিতে পারি, যেটাকে প্রাইমারি পিসিএ বলা হয়, না এটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন, তাই না? যে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশনের ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করাটা ক্লাস 1 ইন্ডিকেশন। তারপর নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশনের রোগীর ক্ষেত্রে যেগুলো হাই রিস্ক ফিচার যাদের থাকে তাদের ক্ষেত্রে আপনার খুব দ্রুততম সময়ের ভিতরে উইদিন 2 আওয়ারের ভিতরে অ্যানজিওগ্রাম করতে হবে। আনস্টেবল অ্যাঞ্জিনার পেশেন্ট যাদের হাই রিস্ক ফিচার থাকে তাদের ক্ষেত্রে আমরা করোনারি অ্যানজিওগ্রাম করি। তারপর হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা রোগীর ক্ষেত্রে, যেমন পেশেন্টের যদি পারসিস্টেন্ট অ্যাঞ্জিনা থাকে, তার মেডিকেল ম্যানেজমেন্টের পরও ওষুধ দেওয়ার পর, সেই ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করা খুবই জরুরি। যেমন আমরা স্টেজ টেস্ট করলাম অথবা স্টেজ ইকোকার্ডিওগ্রাম করার পর যদি আপনার ইসকিমিয়ার এভিডেন্স যদি আমরা পাই এই নন ইনভেসিভ টেস্টে, সেই রোগীর ক্ষেত্রে আমরা অ্যানজিওগ্রাম করার জন্য বলি। এমআই রোগী, যে রোগীর এমআই হলো সেই রোগীগুলোকে আমরা অ্যানজিওগ্রাম করি। অ্যানজিওগ্রাম করা হয় কেন? যে তার হচ্ছে রিক্স, হাই রিক্স ফিচার যদি থাকে সেই ক্ষেত্রে আমরা করোনারি অ্যানজিওগ্রাম করে রিভাসকুলেশন করার জন্য। ভালভুলার হার্ট ডিজিজ, যেমন ভালভুলার হার্ট ডিজিজ একটা রোগী যদি সার্জারি করার প্রয়োজন হয়, সার্জারির আগে রোগী সাধারণত আমরা অ্যানজিওগ্রাম করে নিই। যেমন যাদের ক্ষেত্রে সাসপেক্টেড করোনারি আর্টারি ডিজিজ আছে অথবা নন করোনারি ডিজিজ থাকতে পারে, সেই রোগীর ক্ষেত্রে আমরা ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্ট অপারেশনের আগে আমরা অ্যানজিওগ্রাম করে নিচ্ছি। তারপর প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, পেশেন্ট আন্ডারগো মেজর নন কার্ডিয়াক সার্জারি উইথ সাসপেক্টেড অর নন করোনারি আর্টারি ডিজিজ আর কনজেনিটাল হার্ট ডিজিজ যার অপারেশন প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে যদি সাসপেক্টেড অথবা নন করোনারি আর্টারি ডিজিজ থাকে তখন অ্যানজিওগ্রাম করা প্রয়োজন। কন্ট্রাইন্ডিকেশন, যেমন কোয়াগুলোপ্যাথি যদি থাকে, দের ইজ ব্লিডিং রিস্ক থাকতেছে, ডিকম্পেনসেটেড কনজেস্টিভ হার্ট ফেলিউর যেন মর্টালিটি বেশি, আনকন্ট্রোল হাইপারটেনশন যদি তাকে কন্ট্রোল করে তারপর অ্যানজিওগ্রাম করবো আমরা। নেক্সট হলো যেমন সিবিএ, সিবিএ রিফ্র্যাক্টরি এরিথমিয়া, জিআই ব্লিডিং, প্রেগনেন্সি, ইনএবিলিটি ফর পেশেন্ট কোঅপারেশন, অ্যাক্টিভ ইনফেকশন, রেনাল ফেলিউর, কন্ট্রাস্ট মিডিয়েটেড অ্যালার্জি, এই ধরনের কন্ডিশন থাকলে আমরা সাধারণত করোনারি অ্যানজিওগ্রাম অ্যাভয়েড করার চেষ্টা করি। আসলে আমরা যে রুটে অ্যানজিওগ্রাম করি বর্তমানে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রেডিয়াল রুটে অ্যানজিওগ্রাম করার চেষ্টা করি। ফিমোরালও আমাদের জানতে হবে, যখন রেডিয়াল আমরা ফেল করবো সেই ক্ষেত্রে ফিমোরাল রুটে যেতে হয়। অনেক সময় আপনার যেমন সেভেন ফ্রেন্স এর ক্যাথেটার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময়
রেডিয়াল থেকে ফিমোরালকে বেশি কমফোর্ট ফিল করি, যেমন লেফট স্ট্যান্ডিং, বাইপ্রেকেটেড লেশন, এই ধরনের কেসের ক্ষেত্রে। ফিমোরাল হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ অ্যাক্সেস। আগে খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হতো, কিন্তু বর্তমানে রেডিয়াল সবচেয়ে ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। এবং ইজি অ্যাক্সেস, laser contrast and radiation expose, and freedom to upgrade to the bigger size sheet, bigger size আমরা কনভার্ট করতে পারি। এবং এই ক্ষেত্রে ইমোবিলাইজেশনের প্রয়োজন হয়, এবং লোকাল সাইডে কমপ্লিকেশন বেশি হয়, মানে ব্লিডিং কমপ্লিকেশন লোকাল সাইডে বেশি, এবং এটি হচ্ছে মেইন ড্রব্যাক। রেডিয়াল হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি আমরা রেডিয়ালি এর চয়েস করি। এর কারণ হচ্ছে রেডিয়ালে হচ্ছে আপনার অ্যাক্সেস সাইডে কমপ্লিকেশন কম হয়, ব্লিডিং রিস্ক অনেক কম। এছাড়াও আমরা ব্রাকিয়াল, আলনার অথবা অ্যানাটমিক্যাল স্নাপ বক্স দিয়ে এনজিওগ্রাম করতে পারি। টেকনিক্যাল কিছু অ্যাসপেক্ট আমি আলোচনা করতে চাচ্ছি। একটা হলো এনজিওগ্রাম করার সময় হেপারাইনাইজ করার প্রয়োজন হয় রোগীকে। হেমোডাইনামিক মনিটরিং করা প্রয়োজন, যেটা পলিগ্রাফিক মনিটর থাকে ক্যাথলেবি মেশিনের সাথে, যার মাধ্যমে আমরা মনিটরিং করি। তারপর যখন আমরা ডাই ইনজেক্ট করবো, ইনজেক্ট করার সময় কিন্তু অবশ্যই প্রেশারটা আমাদের দেখে নিতে হবে। প্রেশার ড্যাম্পিং অথবা ভেন্টিকুলারাইজেশন থাকলে ইনজেকশন অ্যাভয়েড করা উচিত, কারণ ডিসেকশনের চান্স থাকে। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো এয়ার এবং ক্লট এম্বোলাইজেশন যেন না হয়, সেই জন্য খুবই সজাগ থাকতে হয় এনজিওগ্রাম করার সময়। আর হচ্ছে আমরা কি ডাই ইউজ করি রাইট এন্ড লেফট কর্নারি আর্টারি, এবং কর্নারি আর্টারিটা এডিকুয়েট ফিলিং হইতে হবে। যদি এডিকুয়েট ফিলিং না হয়, খুব ভালোভাবে কিন্তু লেশন বোঝা যায় না। এক্সেস কন্ট্রাস্ট ইউজ অ্যাভয়েড করা প্রয়োজন। আর যতক্ষণ পর্যন্ত কর্নারি আর্টারি ডাই আপনার কি ফ্রি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ছবিটা নেওয়া উচিত। আমরা যে ক্যাথেটার ইউজ দেখবেন অ্যাঞ্জিওগ্রাম করার জন্য, এই ক্যাথেটারের কাজ কি? কাজ হলো একটা হলো এঙ্গেজ কর্নারি আর্টারি বা গ্রাফকে এঙ্গেজ করার জন্য। তারপরে কাজ হচ্ছে কি ডাই ইনজেক্ট করা। ডাই ইনজেক্ট করলে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, এবং প্রেশার মনিটরিং করা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাঞ্জিওগ্রামের পরে আমরা যদি ফার্দার যদি কোনো থেরাপিউটিক প্রসিডিউর লাগে, সেই প্রসিডিউর করা। আমরা যে ক্যাথেটার ইউজ করি অ্যাঞ্জিওগ্রামের জন্য, কমনলি আমরা ট্রাইগের ক্যাথেটার ইউজ করি বর্তমানে, এবং যেহেতু মেজরিটি ট্রান্সরেডিয়াল রুটে আমরা করি, ট্রাইগের ক্যাথেটারটি বেশি ইউজ করা হয়। ফিমোরালের ক্ষেত্রে আমরা লেফট জুটকিন এবং রাইট জুটকিন ক্যাথেটার আমরা ইউজ করি। আর কন্ট্রাস্ট এজেন্ট হলো সবচেয়ে বেস্ট কন্ট্রাস্ট হলো আইসো অসমোলার নন আয়নিক। আইসো অসমোলার হলো আমাদের আমাদের শরীরের যে অসমোলারিটি, ব্লাডের সেই অসমোলারিটির সাথে যদি সেম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে একটা ফ্লুইড শিফটিং হওয়ার সম্ভাবনা কম থাকে। ফ্লুইড শিফটিং এ বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। নন আয়নিক হচ্ছে, আয়নিক কন্ট্রাস্ট যদি হয় তাহলে সার্স পার্টিকেল গুলো রিলিজ হয়। এই জন্য নন আয়নিক কন্ট্রাস্ট মিডিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট, এবং এটি আজকাল ইউজ করা হয় টু ভিজুয়ালাইজ দ্য কর্নারি আর্টারি। এবং এই আইসোস্মোলার নন আয়নিক কন্ট্রাস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইড ইফেক্ট কম, সেফটি প্রোফাইল বেশি, আর সেটা ওয়েল টলারেবল। কমপ্লিকেশন এনজিওগ্রামে যেমন আমরা লোকাল কিছু কমপ্লিকেশন হতে পারে, যেখানে পাংচার সাইট, ব্লিডিং, হেমাটোমা, ইনফেকশন, সিডোনিজম, কম্পার্টমেন্ট সিনড্রোম, বিশেষ করে হতে পারে। আর করোনারি আর্টারি ডিসেকশন, এম্বোলিজম, স্পাজম, এবং যার জন্য এমআই ডেভেলপ করতে পারে, এরিথমিয়া ডেভেলপ করতে পারে। আর কন্ট্রাস্টে রিলেটেড হচ্ছে আপনার কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি, অ্যালার্জিক রিয়েকশন, এরিথমিয়া, কনজেস্টিভ হার্ট ফেলিউর, অ্যাক্সেস অ্যাক্সেস ভেসেল ডিসেকশন। আমরা যে আর্টারি দিয়ে আমরা কাজ করতেছি, আর্টারিতে ডিসেকশন হতে পারে, যেমন রেডিয়াল অথবা ফিমোরাল। তারপরে স্ট্রোক ডেভেলপ করে অনেক সময় মৃত্যু হতে পারে, তবে খুব কম পেশেন্টেরই সাধারণত মৃত্যু হয়। খুব হাই রিস্ক রিসার্চ থাকলে ডেথের সম্ভাবনা থাকে। অ্যাঞ্জিওগ্রামের অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু খুব বেশি এক্সপার্টাইজের প্রয়োজন হয় না, এবং খুব বেশি আইকিউ দরকার, ব্যাপারটা কিন্তু এরকম। এটা সিম্পল হচ্ছে, ইট ইজ আই এক্সারসাইজ। বারবার দেখা এবং অ্যাঞ্জিওগ্রামের ভিউ গুলো দেখা, দেখলে কিন্তু আস্তে আস্তে এটা রপ্ত করা যায়। খুব বেশি স্কিলের প্রয়োজন নেই। এবং অ্যানালাইসিস এর জন্য আমাদের কিছু নলেজের প্রয়োজন, যেমন বেসিক অ্যানাটমি, কর্নারি আর্টারি অ্যানাটমিটা জানা দরকার। অ্যানোমালাস অরিজিন অফ দ্য কর্নারি আর্টারি যদি আমরা না জানি, তাহলে কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়। অ্যানোমালাস অরিজিন, গ্রাফ ভেসেল যদি থাকে, যেমন একটা রোগীর বাইপাস করা আছে, তার যদি অ্যাঞ্জিওগ্রাম প্রয়োজন হয়, তাহলে প্রায় গ্রাফ ভেসেল অ্যানাটমিটা আমাদের জানতে হবে, যে কোথা থেকে কোথায় গ্রাফটা লাগানো আছে। তারপরে ভিউ গুলি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, যে কোন ভিউ নিলে কোন আর্টারিটা ভালো বোঝা যায়। এই ভিউ গুলি যদি জানা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন করতে আমাদের সুবিধা হবে অ্যাঞ্জিওগ্রাম পর। বেসিক করোনারি আর্টারি অ্যানাটমি, বি ফ্যামিলিয়ার উইথ করোনারি অ্যানাটমি। অ্যানাটমি সম্পর্কে ভালো জানা থাকলে আপনার অ্যাঞ্জিওগ্রাম বুঝতে খুব ইজি।
যেমন লেফট কর্নারি আর্টারি হচ্ছে আপনার লেফট কর্নারি আর্টারিটা লেফট মেন কর্নারি আর্টারি, আর হচ্ছে তার দুইটা ব্রাঞ্চ আপনারা জানেন, একটা হচ্ছে লেফট অ্যান্টিডিসেন্ডিং, একটা হলো লেফট সার্কাম। লেফট মেন কর্নারি আর্টারি অরিজিন হচ্ছে আপার পোর্শন অফ দ্য left aortic sinus, just below the sinotubular ridge, are typically 0 to 10 millimeter inland. Rarely no left main, যেমন যখন লেফট মেন না থাকবে সেক্ষেত্রে সেপারেট অরিজিন অফ এলডি এবং এলসিএক্স, দুইটা আলাদা আলাদা অরিজিন বোঝা যায়। আর হচ্ছে লেফট অ্যান্টিডিসেন্ডিং আর্টারি হচ্ছে একটা ব্রাঞ্চ, যেটা লেফট মেন কর্নারি আর্টারি আমরা জানি, এবং এটা আসে কিভাবে, এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রোথ দিয়ে নিচে চলে আসে। In 22% কেসে ডাজ নট রিচ দ্য অ্যাপেক্স, 22% অ্যাপেক্স পর্যন্ত যায় না, যেমন শর্ট থাকে এলইডি। এবং ব্রাঞ্চ গুলো আমরা জানি যে সেপ্টাল ব্রাঞ্চ আর হচ্ছে ডায়াগোনাল ব্রাঞ্চ, এগুলো হচ্ছে ডায়াগোনাল, আর এই পাশে যেগুলো আমরা দেখছি সব সেপ্টাল। এবং এলইডি supplies the anterolateral apex and the septum, anterolateral wall of the left ventricle apex and septum. 45 to 55% লেফট ভেন্ট্রিকেল সাপ্লাই দিচ্ছে এলইডি। সুতরাং এলইডি একটা ইম্পর্টেন্ট ভেসেল, যে হচ্ছে লেফট ভেন্ট্রিকেলের বড় একটা অংশকে সাপ্লাই দিচ্ছে। লেফট সার্কামফ্লেক্স আর্টারি যদি আমরা দেখি, তারও অরিজিনাল ডিস্টাল পার্ট অফ দ্য লেফট মেইন করোনারি আর্টারি। এবং ব্রাঞ্চ গুলো যদি আমরা দেখি, ব্রাঞ্চ গুলো দেখবেন যে অবটিউস মার্জিনাল ব্রাঞ্চ, ওএম ব্রাঞ্চ আমরা বলি, আর হলো অ্যাসিনোডাল ব্রাঞ্চ। অ্যাসিনোডাল ব্রাঞ্চ হচ্ছে অ্যাসিনোডাল আর্টারি 38% কেসে আসে। আর হচ্ছে আপনার পোস্টোল্যাটারাল আর্টারি আছে, যেটা সাপ্লাই দিয়ে পোস্টোল্যাটারাল এলবি, অ্যান্টেরোল্যাটারাল পিপলারি মাসলকে সাপ্লাই দিচ্ছে। এবং 15 থেকে 25% লেফট ভেন্ট্রিকেল সাপ্লাই দিচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আর ডমিনেন্ট যদি হয়, অনেক সময় আমরা বলি লেফট ডমিনেন্ট, লেফট ডমিনেন্ট হলো ডিউ টু দ্য লার্জ সার্কামফ্লেক্স আর্টারি, যার থেকে পিডিএ আসে। এবং এই যদি ডমিনেন্ট হয় সার্কামফ্লেক্স আর্টারি, সেই ক্ষেত্রে ইট সাপ্লাইজ দ্য 40 to 50% অফ দ্য লেফট ভেন্ট্রিকেল, ডমিনেন্ট যদি। নেক্সট হলো আমরা রাইট কর্নারি আর্টারি যদি দেখি, অরিজিন হচ্ছে রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে, লোয়ার অরিজিন দেন দ্য লেফট কর্নারি আর্টারি, লেফট কর্নারি থেকে একটু নিচে অরিজিন, 25 থেকে 35% লেফট ভেন্ট্রিকেলকে সাপ্লাই দেয়। এর ব্রাঞ্চ হলো রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, রাইট এট্রিয়াল ব্রাঞ্চ, নোডাল ব্রাঞ্চ, এপিনোডাল ব্রাঞ্চ। আমরা যদি ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে রাইট কর্নারি আর্টারি, তার হচ্ছে যেমন একুইট মার্জিনাল ব্রাঞ্চ, পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যে পিডিএ, পোস্টেরিয়র লেফট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, হ্যাঁ, কোনাস আর্টারি, এখান থেকে কোনাস আর্টারি আসছে, কোনাস সাপ্লাই দিয়ে আসছে নোডাল আর্টারি, রাইট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, একুইট মার্জিনাল, এপিনোডাল ব্রাঞ্চ, পিডিএ, পিএলবি, পোস্টেরিয়র ল্যাটারাল ব্রাঞ্চ। ডমিনেন্স খুব ইম্পর্টেন্ট, যে অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টিং করার সময় আমাদের লিখতে হয় যে কোন ডমিনেন্ট, রাইট ডমিনেন্ট না লেফট ডমিনেন্ট না কো ডমিনেন্ট। তো ডমিনেন্ট কিভাবে ঠিক করে, কর্নারি আর্টারি হুইচ রিচ দ্য ক্রাক্স অফ দ্য হার্ট and then gives of the PDF which supplies the AV node. যেমন রাইট ডমিনেন্ট হচ্ছে আপনার 80% কেস আমরা রাইট ডমিনেন্ট পাই, লেফট ডমিনেন্ট 10% কেস পিডিএ ফ্রম দ্য এলসিএক্স, আর কো ডমিনেন্ট হচ্ছে বোথ রাইট এন্ড লেফট কর্নারি আর্টারি পিডিএ আসে, সেটা 10% কেস। এবং বেস্ট সিন ইন দ্য লেফট ক্রেনিয়াল, অ্যালোক্রেনিয়াল ভিউতে এটা সবচেয়ে ভালো বোঝা যায়। যেমন this one is the L6, this L6 is run through the posterior interventricular group and PDA comes from the L6, so dominant হলো L6 is dominant। এবং এটা ডমিনেন্ট, যার জন্য আমরা তখন বলি কি লেফট ডমিনেন্ট, যদি L6 dominant। করোনারি আর্টারি আর কমপ্লিমেন্টারি খেয়াল করবেন, যখন লার্জ পিডিএ থাকে, বড় একটা পিডিএ মানে আরসিএ থেকে যদি আসে বড় পিডিএ, সেই ক্ষেত্রে দেখবেন যে এলইডিটা খুব ছোট হয়, অ্যাপেক্স পর্যন্ত আসে না। আবার যদি হিউজ এলসিএক্স হয়, এলসিএক্স মানে লেফট ডমিনেন্ট যদি সার্কুলেশন হয়, তখন দেখবেন আরসি এটা খুব ছোট হয়, আরসি এটা নন ডমিনেন্ট, খুব ছোট থাকে আরসি। যেমন এখানে দেখেন র্যাপিং অ্যারাউন্ড দ্য এলইডি, শর্ট আরসি। যখন এলইডিটা এই এফএক্স দিয়ে চলে আসতেছে এই পর্যন্ত, তখন আপনি দেখবেন যে আরসি এটা কিন্তু শর্ট হবে। আবার যখন এলইডি শর্ট, তখন হবে কি, আমরা জানি এলইডি যদি শর্ট হয় তাহলে আরসি কি হবে, বড় হয়ে যাবে, এফএক্স পর্যন্ত extend। হাউ টু নেম দ্য করোনারি সেগমেন্ট, এবার হচ্ছে আমাদের অ্যাঞ্জিওগ্রামের ক্ষেত্রে আমাকে বুঝতে হবে সেগমেন্ট গুলো, করোনারি আর্টারির সেগমেন্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে তখনই আমরা বলতে পারবো যে কোন সেগমেন্টে লেশন, যেমন আমরা বলি এলইডির প্রক্সিমাল সেগমেন্টে 90% লেশন, তাহলে সেগমেন্টটা আমরা যদি না বুঝি তাহলে কিন্তু এক্সপ্রেস করতে পারবো না। এই জন্য করোনারি আর্টারির সেগমেন্ট গুলি আমাদের বুঝতে হবে। যেমন আসেন এলইডি যদি আমরা প্রথমে আসি, এলইডি যেমন এই যে প্রক্সিমাল যে রেড কালার, দিস ইজ দ্য প্রক্সিমাল, ইয়েলো কালার ইজ দ্য মিড সেগমেন্ট, এন্ড দ্য যেটা হচ্ছে আমরা গ্রিন কালার, সেটা হচ্ছে ডিস্টাল সেগমেন্ট। কিভাবে সেগমেন্ট গুলো করা হয়, প্রক্সিমাল হলো টিল ফার্স্ট সেপ্টাল, ফার্স্ট সেপ্টাল যেটা ব্রাঞ্চ, ফার্স্ট সেপ্টাল ব্রাঞ্চটা সাধারণত খুব মোটা হয়,
এবং বড় থাকে। এই ফার্স্ট সেপ্টাল ব্রাঞ্চের আগ পর্যন্ত লেফট মেইন থেকে যে অংশটা থাকে আমরা বলি প্রক্সিমাল, আর মিড পোর্শন আমরা বলি ফার্স্ট সেপ্টাল পারফোরেটর থেকে হচ্ছে আমরা টিল দ্য কার্ভ। আর লেফট এলইডি যে কার্ভ যেখানে হয়েছে সেই পর্যন্ত যে অংশটা থাকে আমরা বলি মিড পোর্শন, আর বাকি অংশটাকে আমরা বলি ডিস্টাল সেগমেন্ট অফ দ্য এলইডি। তাহলে এলইডি তিনটা সেগমেন্ট, প্রক্সিমাল, মিড এন্ড ডিস্টাল সেগমেন্ট। আমরা লেখার সময় কিন্তু লিখি যদি প্রক্সিমালি যদি লেশন থাকে, যেমন এখানে 70% লেশন, তাহলে আমরা বলি যে 70% লেশন ইন দ্য প্রক্সিমাল সেগমেন্ট অফ দ্য এলইডি। নেক্সট আসেন এলসিএক্স। এলসিএক্স এর মাত্র দুইটা সেগমেন্ট, একটা প্রক্সিমাল আর একটা ডিস্টাল। প্রক্সিমাল সেগমেন্টটা হচ্ছে আপনি দেখেন proximal, this one is the proximal segment and this one is the distal segment. কিভাবে ভাগ করা হয় প্রক্সিমাল? প্রক্সিমাল সেগমেন্ট হচ্ছে টিল দ্য ফার্স্ট ওয়েভ, প্রথম ওয়েভটা পর্যন্ত আমরা প্রক্সিমাল সেগমেন্ট ধরি, এবং সাধারণত যেটা বড় থাকে ওয়েভ সেটাকেই আমরা বিবেচনায় নেই, সেই পর্যন্ত প্রক্সিমাল। আর ডিস্টাল হলো এই প্রমিনেন্ট ওয়েভটার পরে যে অংশটা থাকে তাকে আমরা ডিস্টাল বলি। এখানে কোনো মিড পোর্শন নেই। তাহলে এলসিএক্স হলো প্রক্সিমাল এন্ড ডিস্টাল। এবার আসেন আরসি। আরসি কিন্তু তিনটা পোর্শন, একটা হচ্ছে প্রক্সিমাল, একটা হচ্ছে মিড পোর্শন, আর একটা হচ্ছে ডিস্টাল। তাহলে প্রক্সিমাল পোর্শন যেটা যেটা রেড কালার না, প্রক্সিমাল হচ্ছে তিন দা ফার্স্ট কার্ভ, এখানে তিনটা কার্ভ আছে, প্রথম কার্ভ, সেকেন্ড কার্ভ। ফার্স্ট কার্ভটা পর্যন্ত আমরা বলি প্রক্সিমাল সেগমেন্ট, ফার্স্ট কার্ভ থেকে সেকেন্ড কার্ভ পর্যন্ত আমরা বলি মিড সেগমেন্ট, এবং সেকেন্ড কার্ভ থেকে বাইফার্ফিকেশন পর্যন্ত পিডি এন্ড পিএলবি, এই বাইফার্ফিকেশন পর্যন্ত আমরা বলি ডিস্টাল সেগমেন্ট। তাহলে আমরা সেগমেন্ট সম্পর্কে জানলাম যে কর্নারি আর্টারিকে কিভাবে সেগমেন্টাইজ করা হয়, এবং এই সেগমেন্টের মাধ্যমে কিন্তু রিপোর্টিং আমরা করি। নেক্সট হলো অ্যানোমালাস অরিজিন অফ দ্য করোনারি আর্টারি। খুব ইম্পর্টেন্ট ইস্যু, কারণ হচ্ছে অ্যানোমালাস যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ক্যাথেটার বসানো খুব ডিফিকাল্ট হয়, তাহলে অ্যানজিওগ্রাম কমপ্লিট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমাদের যদি অ্যানোমালাস অরিজিনটা জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাথেটারটা বসাইতে খুব ইজি হবে। যেমন 1 to 2% করোনারি, 100 জনের করোনারি অ্যানজিওগ্রাম যদি করেন 1 থেকে 2% ক্ষেত্রে আপনি অ্যানোমালাস অরিজিন পাবেন। এবং অ্যানোমালাস অরিজিনটা কিরকম হতে পারে? এটা হচ্ছে অরিজিনটা অ্যানোমালাস হতে পারে, তারপরে অ্যানোমালাস কোর্স হতে পারে, যেমন আর্টারি যে নর্মাল কোর্স থাকে সেই কোর্সে নাও থাকতে পারে। অ্যানোমালাস ব্রাঞ্চিং প্যাটার্ন গুলো অ্যানোমালাস হতে পারে। তা আমরা অরিজিনটা যদি দেখি, যে মোস্ট কমনলি অবজার্ভ প্যাটার্ন হচ্ছে, যেমন রাইট কর্নারি আর্টারি অ্যারাইজেস ফ্রম দ্য লেফট কর্নারি সাইনাস। মানে লেফট কর্নারি সাইনাস থেকে তো এলইডি আসার কথা, মানে লেফট কর্নারি আর্টারি আসার কথা, লেফট কর্নারি আর্টারি এলসিএস, লেফট কর্নারি আর্টারি এলসিএস। কিন্তু রাইট কর্নারি আর্টারিও কখনো কখনো লেফট কর্নারি সাইনাস থেকে আসে। আবার সার্কামপ্লেক্স আর্টারি অ্যারাইজ ফ্রম দ্য রাইট কর্নারি সাইনাস। যেমন সার্কামপ্লেক্স আলাদাভাবে, যেমন লেফট মেইন এলইডি আছে কিন্তু সার্কামপ্লেক্স খুঁজে পাওয়া যাচ্ছে না, সার্কামপ্লেক্স তখন আমরা দেখি রাইট কর্নারি সাইনাসে যখন ক্যাথেটার বসে ওখানে সার্কামপ্লেক্স পাওয়া যাচ্ছে। তাহলে এই দুইটা হচ্ছে মোস্ট কমনলি অবজার্ভ আপনার অ্যানোমালাস। তাহলে অ্যানোমালাস আরেকটা হচ্ছে অ্যানোমালাস লেফট মেইন অ্যারাইজ ফ্রম দ্য রাইট কর্নারি সাইনাস ইজ এ রেয়ার অ্যানোমালাস। লেফট মেইন আর্টারি রাইট কর্নারি সাইনাস থেকে চলে আসে। আমরা আমরা যেখানে লেফট সাইডে খুঁজে পাচ্ছি না লেফট মেইন দেখা যাচ্ছে রাইট কর্নারি সাইনাস থেকে। আরসিএ ফ্রম দ্য লেফট কর্নারি সাইনাস, যেমন আসেন আরসিএ, তাহলে হচ্ছে আরসিএ অ্যারাইজ অ্যান্টিরিয়র টু দ্য অরিজিন অফ দ্য লেফট কর্নারি সাইনাস। দিস ইজ লেফট কর্নারি সাইনাস থেকে আসবে কি লেফট মেন এলইডি এন্ড সার্কামপ্লেক্স, তাই তো লেফট মেনে আসার পর বাইফার্কেশন। তারপরে দেখা গেল যে আমি রাইট সাইডে আমি করোনারি আর্টারি খুঁজে পাচ্ছি না, রাইট করোনারি আর্টারি, কিন্তু সেটা দেখা যাচ্ছে হলো এলইডি জাস্ট অ্যান্টিরিয়র থেকে, যে লেফট মেন কর্নারি আর্টারি একটু সামনে থেকে আসছে হচ্ছে আপনার রাইট কর্নারি আর্টারি, অ্যারাইজ অ্যান্টিরিয়র টু দ্য অরিজিন অফ দ্য লেফট কর্নারি আর্টারি। রাইট কর্নারি আর্টারি রানস ইন ইন্টার আর্টারিয়াল কোর্স। দেখা যায় যে দুই আর্টারির মাঝখান দিয়ে কিন্তু এই রাইট কর্নারি আর্টারিটা আসে। কিন্তু এরকম যদি দুই আর্টারির মাঝখান দিয়ে যদি রাইট কর্নারি আর্টারি আসে সেই ক্ষেত্রে রিস্ক থাকে। রিস্ক কি, আপনার যখন অ্যাওর্টা ডিউরিং সিস্টোল অ্যাওর্টা যখন আপনার এক্সপান্ড হবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাওর্টা এবং পালমারি দুইটাই এক্সপান্ড হয়, দুইটার মাঝখানে পরে আপনার হচ্ছে কর্নারি আর্টারিতে কিন্তু আপনার প্রেসারের ফলে কর্নারি আর্টারি সাডেন অবস্ট্রাকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এই ক্ষেত্রে ইসকিমিয়া এবং সাডেন ডেথের কিন্তু রিস্ক আছে। নেক্সট হলো আপনার রাইট কর্নারি আর্টারি ফ্রম দ্য লেফট কর্নারি সাইনাস। দেখেন রাইট কর্নারি আর্টারি আসার কথা ছিল রাইট সাইড থেকে, কিন্তু সে আসছে কোথায়, সেই লেফট কর্নারি সাইনাস থেকে অরিজিন, লেফট কর্নারি সাইনাস থেকে আসছে। এবং এরকম একটা কর্নারি আর্টারিতে ডিজিজ থাকার জন্য আমরা সেখানে ইন্টারভেনশন আমরা করি, যে পিসিআই টু দ্য রাইট কর্নারি আর্টারি অ্যারাইজেস ফ্রম দ্য লেফট কর্নারি সাইনাস। নেক্সট হলো এলসিএক্স অ্যারাইজ ফ্রম দ্য রাইট সাইনাস অফ ভালসালভার। দেখেন এলসিএস কিন্তু লেফট সাইড থেকে আসার কথা,
রাইট করোনারি তো আছি, তার পাশাপাশি দেখা যায় যে এলসিএক্স কিন্তু অরিজিন নিচ্ছে ফ্রম দা রাইট করোনারি সাইনাস। মোস্ট কমন বিনাইন অ্যানোমালিস সার্কামফ্লেক্স কোর্স বিহাইন্ড দ্য আওরটা, আওরটার পিছন দিক দিয়ে আসে। লেফট করোনারি আর্টারি অ্যারাইজ ফ্রম দ্য রাইট করোনারি সাইনাস। দেখেন রাইট করোনারি সাইনাস থেকে এখানে রাইট করোনারি আর্টারিও আছে, তার পাশাপাশি দেখেন লেফট লেফট মেইন, তারপর এলসিএক্স এলইডি দুইটি চলে আসছে, এবং লেফট সাইনাসের ওখানে কোনো আর্টারি খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে কোর্স রিলেটেড টু দ্য গ্রেট ভেসেল ইজ ভেরিয়েবল ইফ ইন্টার আর্টারিয়াল সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ ওয়ারেন্টেড। যদি দুই আর্টারির মাঝখান দিয়ে লেফট মেইন যায় তাহলে তো যে কোনো সময় মৃত্যু হতে পারে, সাডেন ডেথ। সুতরাং এই ধরনের ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে খুব দ্রুত সার্জারি করে এটাকে ঠিক করে নিতে হবে। নেক্সট হলো লেফট কর্নারি আর্টারি ফ্রম দ্য পালমারি আর্টারি। পালমারি আর্টারি থেকে লেফট কর্নারি যদি আসে, দেখেন সমস্যাটা কোথায়। পালমারি আর্টারিতে হলো ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, সেই ক্ষেত্রে তো আমাদের করোনারি আর্টারিতে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে, সবসময় বুকে ব্যথা করবে। মোস্ট হ্যাভ দ্য সিভিয়ার ইস্কিমিয়া আর্লি ইন দ্য লাইফ, অনলি 25% সার্ভাইভ ইন দ্য অ্যাডাল্টহুড। তারপরে অ্যাওর্টোগ্রাফি শোজ দ্য লার্জ আরসিএ উইথ দ্য কোলাটারাল টু দ্য লেফট কর্নারি আর্টারি। তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি। এবার আসেন গ্রাফ ভেসেল, মানে কোনো একটা পেশেন্টের করোনারি আর্টারির জন্য, ডিজিজের জন্য যদি বাইপাস অপারেশন করা থাকে, সেই ক্ষেত্রে রোগীর যেমন আবার বুকে ব্যথা হলো, তখন আমরা তো বলি যে গ্রাফ ভেসেল এনজিওগ্রাম করার জন্য। গ্রাফ ভেসেল এনজিওগ্রাম করার আগে আমাদের কতগুলো জিনিস জানা প্রয়োজন। যেমন আমরা কি করি, গ্রাফ ভেসেল কি কি লাগানো হয়, লিমা লাগানো হয়, লিমা টু দা এলইডি তে লিমা লাগানো হয়। আর স্যাপানাস ভেনাস গ্রাফ, মানে পায়ের থেকে আপনার ভেইন গুলো নিয়ে এওটা থেকে আর্টারিদের সাথে কমিউনিকেশন করা হয়। সেখানে লেফট করোনারি করোনারি গ্রাফট জেনারেলি অ্যারাইজ ফ্রম দ্য লেফট অফ দ্য এওটা। আমরা যদি এওটাকে বিবেচনা করি, এওটার বাম দিক থেকে যে আপনার গ্রাফ গুলো লাগানো হবে সুপিরিয়র, মানে আপনার যেটা হলো এসবিজি, যে গ্রাফগুলি আমরা লাগাবো, সেই গ্রাফগুলি সেই গ্রাফগুলো আমাদের যাবে কোথায়, লেফট সাইড অফ দ্য আওয়াটা থেকে আর্টারিতে আমরা লাগাবো। আর হচ্ছে আপনার রাইট সাইডে যে গ্রাফগুলো লাগানো হয় সেগুলো রাইট সাইড অফ দ্য আওয়াটা, আওয়াটার ডান দিক থেকে যেমন রাইট কর্নারে আর্টারিতে যাবে, লেফট সাইড থেকে লেফট এলইডি তে যেতে পারে। আর একটা হচ্ছে ওএম ব্রাঞ্চে আমরা দিচ্ছি এসবিজি গ্রাফ। আর একটা হচ্ছে আইএমএ, মানে ইন্টারনাল মেমোরি আর্টারি। ইন্টারনাল মেমোরি আর্টারি ছিল সাবক্লেভিয়ান আর্টারি থেকে আসে, এবং এটা এলইডি দের সাথে কানেকশন দেওয়া হয়। দেখেন লিমা টু এলইডি এবং লিমা টু এলইডি, চেক দ্য গ্রাফ ওস্টিয়াম এন্ড ডিস্টাল অ্যানাস্টোমোসিস। গ্রাফটের দুইটা পার্ট থেকে না, একটা হলো গ্রাফ বেসিলের যে ওস্টিয়াম, যেমন লিমাটা কোথা থেকে আসে, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান এখানে ওস্টিয়াম। আর তার হচ্ছে ডিস্টাল এন্ডটা কোথায় লাগানো থাকবে, লাগানো থাকবে হলো ডিস্টাল এন্ড এই যে এলইডি তে। দেখেন দিস ওয়ান ইজ দ্য এলইডি, এলইডি এলইডি, আর এটা হচ্ছে লিমা। তাহলে লিমাটা এখানে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়েছে, মানে এলইডি তে। তাহলে অ্যানাস্টোমেটিক সাইটটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যানাস্টোমেটিক সাইটটাই সাধারণত স্টোনোসিস থাকে। এই জন্য আমরা যেটা হচ্ছে আমরা গ্রাফ ভেসেলের শুরুটা অস্টিয়ামটাও দেখবো, আর ডিস্টাল অ্যানাস্টোমোটিক সাইটটা দেখবো। তারপর আছে রিমা, রাইট ইন্টারনাল মেমোরি আর্টারি। অনেক সময় কি করা হয়, রাইট করোনারি আর্টারিতে লাগানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখবো, অস্টিয়ামটা দেখবো গ্রাফ ভেসেলে, তারপর রিমা, তারপরে আমরা দেখবো কি আরসি এর যেখানে অ্যানাস্টোমোসিস সাইট, যে রিমা, রিমা হচ্ছে অ্যানাস্টোমোসিস, আরসি যেখানে অ্যানাস্টোমোসিস সাইট সেটা ডিস্টাল সাইটটা দেখবো, এখানে কোনো আপনার ন্যারোয়িং আছে কিনা দেখতে। তার ভিউজ অফ দ্য করোনারি অ্যাঞ্জিওগ্রাম। এখন আমরা যে আমরা বেসিক সাইটটা, অ্যাঞ্জিওগ্রামের বেসিক সাইট গুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম। এবার ভিউ গুলো খুব ইম্পর্টেন্ট। ভিউ গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু বুঝতে পারবো না যে করোনারি আর্টারি লেফট মেইন কিভাবে দেখতে হয়, এলইডি প্রক্সিমাল পার্ট কিভাবে দেখবো, মিড পার্ট কিভাবে দেখবো, ডিস্টাল পার্ট, এগুলো সব বোঝার জন্য আমাদের ভিউ গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ইমেজ obtained in the angiogram are the two-dimensional. At least two orthogonal views are normally required for each segment to enable the complete visualization and ensure that eccentric coronary stenosis are not missed. মানে দুইটা যদি আমরা অর্থোগোনাল ভিউ না নেই, তাহলে হবে কি এক্সেন্ট্রিক যদি লেশন থাকে সেই ক্ষেত্রে মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। যেমন অ্যাক্সেন্টিক লেশন থাকলে একটা ভিউতে দেখা গেল যে কোনো লেশন নাই, কিন্তু তার যদি অর্থোগোনালি যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আরেকটা ভিউ নেই, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাক্সেন্টিক লেশনটা চলে আসবে। তাহলে একটা ভিউতে মিস গেলেও কিন্তু আরেকটা ভিউতে আমি পাবো। এই জন্য অ্যাক্সেন্টিক লেশনের জন্য দুইটা ভিউ খুবই ইম্পর্টেন্ট। সুতরাং করোনারি অ্যাঞ্জিওগ্রাম যদি আমরা করি, প্রত্যেকটা লেশনের ক্ষেত্রে আমাকে কি ডাবল ভিউ লাগবে, দুইটা টু-ডাইমেনশনাল ভিউ, অ্যাটলিস্ট টু অর্থোগোনাল ভিউ আমার প্রয়োজন। তারপর অ্যাঞ্জিওগ্রাফিক ভিউ আর ক্লাসিক্যালি নেম after the position of the
both X-ray tube and the intensifier or detector in relation to the patient. However, they are now commonly simplified to the name according to the position of the image detector alone. মানে ইন্টেন্সিফায়ারটা যেদিকে থাকে ওই দিকের উপর ভিত্তি করে কি করি আমরা আমরা অ্যাঞ্জিওগ্রামের ভিউকে নামকরণ করি। এবার হচ্ছে ভিউ আইডেন্টিফিকেশন করার কিছু সহজ পদ্ধতি আছে, যেমন হাউ টু আইডেন্টিফাই দ্য ভিউ। যেমন আমরা প্রথমে ভিউ আইডেন্টিফাই করার জন্য কি দেখি, ডায়াফ্রাম দেখা যায় কিনা দেখি, তারপর দেখি যে ক্যাথেটারটা কোন দিকে, ডানে না বামে, তারপর দেখি ভার্টিব্রাল কলাম এবং রিভের হরিজন্টাল পজিশন। এই তিনটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট ইস্যু। যেমন এই ভিউতে আপনি দেখেন এখানে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ডায়াফ্রাম। দেখেন এইটা হলো ডায়াফ্রাম, এইভাবে আসছে, নিচের অংশটা হলো ডায়াফ্রাম। তাহলে প্রথমে আমরা দেখবো ডায়াফ্রাম দেখা যায় কিনা। যদি ডায়াফ্রাম দেখা যায় ইয়েস, সেই ক্ষেত্রে আমরা বলবো এটা ক্রেনিয়াল। ক্রেনিয়াল মানে হলো মাথার দিক থেকে আমার ইন্টেন্সিফায়ারটাতে মাথার দিকে যদি থাকে তাহলে আমরা বলি তাকে ক্রেনিয়াল, আর পায়ের দিকে যদি থাকে ইন্টেন্সিফায়ার তাকে আমরা বলি তখন কর্ডাল। মাথার দিক থেকে যদি আসে তো ডায়াফ্রামটা দেখা যাবে, ডায়াফ্রাম। তাহলে ক্রেনিয়াল হলে আমি ডায়াফ্রাম দেখবো। তাহলে প্রথম ইস্যু হচ্ছে যে ফার্স্ট স্টেপে আমি ডায়াফ্রামটা দেখা যায় কিনা আমি দেখবো। যদি ডায়াফ্রাম আমি পাই তাহলে এটাকে আমরা বলি ক্রেনিয়াল, ক্রেনিয়াল ভিউ। এবং দেখেন, আর ডায়াফ্রাম না থাকলে আমরা বলবো এটাকে কর্ডাল। নেক্সট আমরা খুঁজবো যে ক্যাথেটার দেখা যায় কিনা। যদি ক্যাথেটার থাকে, যেমন লেফট সাইডে যদি ক্যাথেটার থাকে, ক্যাথেটার টু দ্য লেফট, যেমন এখানে লেফট সাইডে ক্যাথেটার, রাইট সাইডে ক্যাথেটার নাই। লেফট সাইডে যদি কর্নার আর্টারি ক্যাথেটার থাকে তাহলে এটা হলো রাইট অথবা এপি ভিউ হবে। মানে আরো আরো কোনো একটা আরো ভিউ অথবা এপি ভিউ হবে। তাহলে এখানে যেহেতু রাইট সাইডে ক্যাথেটার আছে, আমরা এটা ধরে নিলাম যে একটা কোনো একটা এপি অথবা রাইট সাইডের ভিউ হবে। আর যদি ক্যাথেটার যদি লেফট সাইডে পাওয়া না যায় তাহলে আমরা এটাকে ধরে নিব যে অ্যালো, মানে লেফট সাইড থেকে এটা প্রজেকশন দেওয়া হয়েছে। নেক্সট থার্ড স্টেজ হচ্ছে আমরা দেখবো ভার্টিব্রাল কলাম আছে কিনা। যদি ভার্টিব্রাল কলাম দেখা যায় এবং রিব যদি হরিজন্টাল পজিশনে আমি দেখি, তাহলে আমাকে ধরতে হবে এটা এপি ভিউ। আর যদি আমি ভার্টিব্রাল কলাম না পাই তাহলে এটাকে রাইট রাইট আরও ভিউ আমরা ধরবো। যেমন এখানে ভার্টিব্রাল কলাম দেখা যাচ্ছে মাঝখান বরাবর, সুতরাং এটা একটা এপি ভিউ। তাহলে আমরা কি পেলাম, প্রথমে আমরা পেলাম ক্রেনিয়াল, যেহেতু ডায়াফ্রাম দেখা যায় তাহলে ক্রেনিয়াল। তারপরে আমরা পেলাম ক্যাথেটার হচ্ছে আপনার লেফট সাইডে, এটা আরও হইতে পারে অথবা এপি ভিউ হইতে পারে। তারপরে আমরা দেখলাম ভার্টিব্রাল কলামটা দেখা যায়, সেই ক্ষেত্রে হলো এপি। তাহলে এটা হচ্ছে এপিক্রেনিয়াল ভিউ। তাহলে এলইডি আমরা দেখার জন্য এটা হলো এপিক্রেনিয়াল ভিউতে আমরা আসি। এবং এই এপিক্রেনিয়াল ভিউতে দেখেন, এটা দিস ইজ দ্য এলইডি। আর উপরে যেটা চলে গেছে সেটা হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি, দিস ইজ লেফট মেন করোনারি আর্টারি। নেক্সট আমরা ফিগারটা যদি দেখি, যে এখানে আরেকটা ভিউ আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে ডায়াফ্রাম যদি দেখা যায় আমরা বলছি ডায়াফ্রাম দেখা গেলে আমরা বলবো ক্রেনিয়াল। ডায়াফ্রাম যদি দেখা না যায় সেক্ষেত্রে আমরা কর্ডাল, এখানে কোনো ডায়াফ্রাম নেই, সুতরাং দিস ইজ এ কর্ডাল ভিউ। মানে পায়ের দিক থেকে ভিউটা নেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমরা কর্ডাল পেলাম, ক্যাথেটার টু দ্য লেফট সাইড। যদি ক্যাথেটার লেফট সাইডে থাকে আসে, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো হয় রাইট আরএও ভিউ অথবা এপি ভিউ আমরা বলবো। তাহলে এটা অবশ্যই এপি অথবা আর এ ভিউ, যেহেতু ক্যাথেটার আসছে লেফট সাইড। নেক্সট স্টেপ হলো ভার্টিব্রাল কলাম যদি দেখা যায়, কোনো ভার্টিব্রাল কলাম এখানে নাই। ভার্টিব্রাল কলাম যদি না থাকে, ভার্টিব্রাল কলাম থাকতে হবে, ভার্টিব্রাল কলাম নাই এখানে। যদি ভার্টিব্রাল কলাম না থাকে তাহলে আমরা বলবো রাইট ভিউ। তাহলে এটা হচ্ছে আরও কর্ডাল ভিউ, যেহেতু ডায়াফ্রাম নাই কর্ডাল। যেহেতু ক্যাথেটার আছে লেফট সাইডে, সুতরাং এপি অথবা রাইট। যেহেতু আমাদের এখানে ভার্টিব্রাল কলাম নাই, সেহেতু এটা হচ্ছে রাইট কর্ডাল ভিউ। সুতরাং দিস ওয়ান ইজ দ্য রাইট কর্ডাল ভিউ। এবং রাইট কর্ডাল ভিউতে আপনি দেখবেন সবসময় হচ্ছে L6 টা খুব প্রমিনেন্টলি দেখা যায়, লেফট পেন দেখা যায়, এলইডি প্রক্সিমাল পার্টটা বোঝা যাচ্ছে। এখন আসেন, আমরা যদি আর্টারি বেসিস যদি আমরা দেখি যে লেফট কর্নারি আর্টারির ক্ষেত্রে আমরা কি কি ভিউ নিই। লেফট কর্নারি আর্টারির ক্ষেত্রে আমরা 7টা ভিউ আমরা নিচ্ছি। প্রথমেই আমি যদি লেফট সাইডের কথা আমি বলি, যে লেফটের যেটা হচ্ছে আপনার লেফট কর্ডাল, আমি কর্ডাল কথা বলি আগে। কর্ডাল গুলো হচ্ছে কি পায়ের দিক থেকে আমরা দেখি। পায়ের দিক থেকে 3টা ভিউ, মাঝখান বরাবর যদি আমি থাকি পায়ের দিক থেকে সেটা বলি এপি ভিউ বলা হয়। যদি লেফট সাইডে যাই সেটা হলো এলও কর্ডাল। যদি রাইট সাইডে আমি অ্যাঙ্গেল রোটেট করি সেটা হলো আরও কর্ডাল। এবার আসেন ক্রেনিয়াল, ক্রেনিয়ালে এরকম 3টা হবে। ক্রেনিয়ালে যদি আমি মাঝখান বরাবর রাখি ক্রেনিয়ালে, তাহলে সেটা হলো এপি ভিউ হবে। যদি রাইট অ্যাঙ্গুলেশন করি তাহলে আরও ক্রেনিয়াল হবে। যদি লেফট অ্যাঙ্গুলেশন করি সেটা হচ্ছে অ্যালো ক্রেনিয়াল হবে। আর আরেকটা ভিউ হচ্ছে ল্যাটারাল ভিউ, একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ইন্টেন্সিফায়ারটা নিয়ে যাই তখন হবে এটা ল্যাটারাল ভিউ। তাহলে দেখেন এলইডির ক্ষেত্রে আমাদের 7টা ভিউ, খুবই সহজ। প্রথমে আমি কর্ডালে রাখলাম, কর্ডাল মানে হলো পায়ের দিকে ইন্টেন্সিফায়ার রাখলাম। পায়ের দিকে যদি মাঝখান বরাবর থাকি সেটা হলো এপি কর্ডাল। যদি লেফট সাইডে নেই অ্যালো কর্ডাল, যদি রাইট সাইডে নেই তাহলে হচ্ছে আরও কর্ডাল। এবার ক্রেনিয়ালে নিয়ে গেলাম ইন্টেন্সিফায়ার,
একেবারে মাঝখান বরাবর যদি রাখি ক্যানিয়ালে, সেটা হলো এপিক্যানিয়াল। রাইটে নিয়ে গেলে আরও ক্যানিয়াল, লেফটে নিয়ে গেলে হচ্ছে অ্যালো ক্যানিয়াল। আর যদি একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাটারাল ভিউতে চলে যায়, ল্যাটারালি ইন্টেন্সিফায়ার নিয়ে যায়, সেটা হলো ল্যাটারাল। এখন আসেন আমরা একটা একটা করে যদি আমরা দেখি, অ্যালোতে আমরা কি দেখবো। আমরা আসি প্রথমে অ্যালোক্রেনিয়াল, বা যেটাকে স্পাইডার ভিউ বলা হয়, খুব কমনলি স্পাইডার ভিউ আমরা বলি। এলইডি অ্যালোক্রেনিয়াল দেখেন স্পাইডারের মতো দেখা যায়, মাকড়সার মতো দেখা যাচ্ছে। এবং এখানে দেখেন লেফটমেন্টটা খুব সুন্দর, লেফটমেন্ট দেখা যাচ্ছে। এলসিএক্স দেখেন, প্রক্সিমাল পার্ট এলসিএক্স, মিড পার্ট দেখতে পাচ্ছেন। নেক্সট আসেন, যদি র্যামাস ইন্টারমিডিয়েট থাকে মাঝখান বরাবর দেখা যাবে। ওএম ব্রাঞ্চের প্রক্সিমাল পার্ট দেখা যায়, এলইডির প্রক্সিমাল পার্ট, মিড পার্ট, ডায়াগোনাল যদি থাকে সে ডায়াগোনাল দেখা যাচ্ছে, ফার্স্ট ডায়াগোনাল। তাহলে আমরা দেখেন এখানে প্রক্সিমাল পার্ট এলইডি যদি স্ট্যান্ডিং করা হয় না, যেমন এই যে খুব প্রক্সিমাল, এই ক্ষেত্রে কিন্তু খুব ক্রুশিয়াল, এই ভিউটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এই স্ট্যান্ডটা কি এলসিএক্স কে চাপা দিল কিনা, এটা লেফট মেনের ভিতরে চলে আসলো কিনা, সেটা বোঝার জন্য কিন্তু স্পাইডার ভিউ খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রক্সিমাল এলইডিতে যদি আমরা কোনো আপনার স্ট্যান্ডিং যদি করি, পিসিআই করি, সেই ক্ষেত্রে এই ভিউটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন আবার রেমাস ইন্টারমিডিয়েট আছে কিনা সেটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দুই আটারির মাঝখান দিয়ে আসবে রেমাস। তাহলে প্রক্সিমাল এলইডি, প্রক্সিমাল এলসিএক্স, রেমাস ইন্টারমিডিয়েটস এন্ড দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লেফট মেন কর্নারি আর্টারি, এগুলো ভিজুয়ালাইজ করার জন্য ভিউটা খুবই দরকারি। তারপর নট গুড ফর দ্য ভিজুয়ালাইজেশন অফ ডিস্টাল পার্ট অফ দ্য লেফট সিস্টেম। দেখেন ডিস্টাল পার্ট একেবারে ভালো বোঝা যাচ্ছে না, সুতরাং ডিস্টাল পার্ট এলইডি বোঝার জন্য এটা খুব একটা ভালো ভিউ না। এলসিএক্স ও ডিস্টাল পার্ট বোঝার জন্য খুব একটা ভালো ভিউ না। Foreshortening of the coronary branches, important view during the stenting to the proximal LED to see whether the stent means the L6 system or not. আমি যেই কথা প্রথমে বলছিলাম যে এলইডি প্রক্সিমালি যদি আমরা স্ট্যান্ডিং করতে যাই, সেই স্ট্যান্ডিং করার জন্য এই ভিউটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ আর স্ট্যান্ড আপনার এলসিএক্স এর ওস্টিয়ামকে পিঞ্চ করতেছে কিনা এবং এখানে প্রেসার দিচ্ছে কিনা সেটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিউ। নেক্সট হলো এপি কডাল ভিউ। আমরা বলছি যে কডালে আমরা প্রথমে দেখলাম কি বাম দিকে, তাহলে অ্যালিও কডালকে আমরা স্পাইরাল বলি। তারপরে মাঝখানে চলে আসলো, সেটা হলো এপি কডাল, পায়ের দিকে ইন্টেন্সিফায়ার আর মাঝখান বরাবর যদি থাকে সেটা হলো এপি কডাল ভিউ। এপি কডাল ভিউতে আমরা কি দেখি দেখেন, এখানেও কিন্তু লেফট দেখা যাচ্ছে। তারপর দেখেন এলইডি প্রক্সিমাল পার্ট খুব ক্লিয়ার কাট বোঝা যায়, প্রক্সিমাল মিড পার্ট। তারপর দেখেন এলসিএক্স, এলসিএক্সটাও কিন্তু খুব সুন্দর, এক্সটিস এলসিএক্স বোঝা যাচ্ছে। এলসিএক্স যদি এখানে ওএম ব্রাঞ্চ, দেখেন ওএম ব্রাঞ্চ কত পরিষ্কার বোঝা যায়, ওএম ব্রাঞ্চটা এলসিএক্স বোঝা যাচ্ছে। তাহলে এপিকোডাল ভিউতে আমরা কি দেখি, প্রক্সিমাল এলসিএক্স খুব ক্লিয়ারলি বোঝা যায়। অবস্টিউস মার্জিনাল ব্রাঞ্চ যদি থাকে বুঝি আমরা, লেফট মেন কর্নারি আর্টারি আমরা পরিষ্কার বুঝি, প্রক্সিমাল পার্ট অফ দ্য এলইডি আমরা খুব সুন্দর বুঝতে পারছি। নেক্সট আসেন আরও কডাল, মানে হচ্ছে পায়ের দিকে ইন্টেন্সিফায়ার। এবার রাইট সাইডে যদি অ্যাঙ্গুলেটেড করে দিই আমরা, রাইট দিকে অ্যাঙ্গুলেটেড করলে দেখেন কি দেখা যাচ্ছে এখানে। রাইট সাইডে অ্যাঙ্গুলেটেড করলে এখানে আমরা খুব পরিষ্কার আমরা বুঝছি, দেখেন এলসিএক্স টা একেবারে ক্লিয়ার কাট বলতে। এলসিএক্স এর আমরা সব ব্রাঞ্চ, ওএম ব্রাঞ্চ গুলো পরিষ্কার আপনি বুঝবেন এলসিএক্স। তার পাশাপাশি এলইডি দেখেন, এলইডি প্রক্সিমাল পার্ট অফ দ্য এলইডি, মিড পার্ট এলইডি, ডিস্টাল পার্ট, খুব সুন্দর এলইডি বোঝা যাচ্ছে না। তারপর র্যামাস ইন্টারমিডিয়েট যদি থাকে সেটাও কিন্তু আমরা মাঝখানে বুঝতে পারি। দেখেন এখানে আমাদের এই ভিউটা যেটা আরো কডাল ভিউ, আরো কডাল ভিউতে আমরা যে জিনিসগুলো আমরা দেখবো। নেক্সট হলো, এবার আমরা আসতেছি আরো ক্যানিয়াল ভিউতে। দেখেন এবার ক্যানিয়ালে আমরা চলে গেলাম। রেনিয়াল হলো ইন্টেন্সিফায়ার মাথার দিকে থাকবে, এবং ক্যানিয়াল ভিউতে আরো অ্যাঙ্গুলেশন হইলে আরো ক্যানিয়াল বলবো, মাঝখানে থাকলে এপি ক্যানিয়াল বলবো, লেফট সাইডে থাকলে আমরা বলবো অ্যালো ক্যানিয়াল। এই ভিউতে আপনি দেখেন, এবং ক্রেনিয়াল ভিউতে সবসময় ডায়াফ্রামটা খুব বেশি পরিমাণে দেখা যাবে, ডায়াফ্রামটা ওয়েল ভিজুয়ালাইজ, তখনই আমরা দেখি ক্রেনিয়াল ভিউ। এবং আরো ক্রেনিয়ালে দেখেন সবচেয়ে কি জিনিস সবচেয়ে ভালো বোঝা যায়, যেমন যে লেফট পেন দেখেন, অস্টিয়াম, লেফট পেন খুব সুন্দর বোঝা যাচ্ছে। তারপর এলইডি প্রক্সিমাল পার্ট খুব পরিষ্কার বোঝা যায়, এলইডি মিড পার্ট, এলইডি ডিস্টাল পার্ট, এবং সেপ্টাল পার্টুলের ব্রাঞ্চ খুব ভালো বোঝা যায়। এবং যখন অ্যালকোহলিক সেপ্টাল অ্যাবলেশন যে করি আমরা, যে হাইপারটেনসিভ অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই ভিউটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে সেপ্টাল ব্রাঞ্চ দেখেন, পাঁচ সেপ্টাল খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, ব্রাঞ্চ গুলি খুব ভালো বোঝা যায়। অ্যালকোহলিক সেপ্টাল অ্যাবলেশনের ক্ষেত্রে আরো ক্রেনিয়াল ভিউ খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হলো, দিস ওয়ান ইজ দ্য আরও ক্রেনিয়াল ভিউ। নেক্সট হলো এপিক্যানিয়াল ভিউ। এপিক্যানিয়াল ভিউ হচ্ছে যে ইন্টেন্সিফায়ার মাথার দিকে থাকবে আর মাঝখান বরাবর থাকবে। তাহলে মাঝখান বরাবর যদি ইন্টেন্সিফায়ার থাকে ক্যানিয়াল ভিউ, সেই ক্ষেত্রে ডায়াফ্রাম ওয়েল ভিজুয়ালাইজ হবে, খুব সুন্দর দেখছে, ডায়াফ্রামটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো কি, লেফট মেন আমাদের দেখা যাচ্ছে, তারপর এলইডি, এলইডি এপিক্যানিয়াল এলইডি পরিষ্কার বোঝা যায়, একেবারে প্রক্সিমাল পার্ট হইতে ডিস্টাল পার্ট পর্যন্ত সেপ্টাল ব্রাঞ্চ,
তার ডায়াগোনাল ব্রাঞ্চ ক্লিয়ার কাট বোঝা যায়, এবং এখানে এলসিএক্স টা প্রক্সিমাল পার্টটা বোঝা যায়, অত ভালো বাকি অংশ বোঝা যায় না। সুতরাং এপিকেনিয়াল ভিউতে এলইডি খুব ভালোভাবে বোঝা যাবে সেপ্টাল ব্রাঞ্চ ডায়াগোনাল ব্রাঞ্চ বোঝা যায়। নেক্সট হলো অ্যালোক্রেনিয়াল। অ্যালোক্রেনিয়াল ভিউ হচ্ছে খুব ইম্পর্টেন্ট ভিউ। যদি আমার লেফট ডমিনেন্ট যদি সার্কুলেশন হয়, এলসিএক্স থেকে যদি পিডি আসে, তাহলে এলসিএক্স এইভাবে সামনে এসে এখান দিয়ে চলে যাবে, এবং এলসিএক্স ডমিনেন্ট বোঝার জন্য, এবং এলসিএক্স থেকে যে পিডি আসছে সেই পিডিএ তে যদি কোনো লেশন থাকে সেটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট ভিউ অ্যালিওক্রেনিয়াল। এবং এলিওক্রেনিয়াল ভিউতে আমরা কি পাই, এছাড়াও দেখি এই যে এলইডি দেখেন, এলইডি প্রক্সিমাল পার্ট, মিড পার্ট, এগুলো খুব ভালো ডিজিটাল অংশ দেখা যাচ্ছে এলইডি পরিষ্কার। এবং ডায়াগোনাল ব্রাঞ্চ গুলো আমাদেরকে নিয়ে অ্যালোক্রেনিয়াল উইথ ডায়াগোনাল ব্রাঞ্চ খুব সুন্দর, সেপ্টাল ব্রাঞ্চ খুব সুন্দর। নেক্সট হলো দিস ইজ দ্য অ্যালোক্রেনিয়াল ভিউ। অ্যালোক্রেনিয়াল দেখেন, এটা হচ্ছে আপনার ডায়াগোনাল ব্রাঞ্চ, আর এই পাশে সেপ্টাল ব্রাঞ্চ। দিস ইজ দ্য এলইডি, দিস ওয়ান ইজ দ্য লেফট মেইন করোনারি আর্টারি। অস্টিয়াল স্ট্যান্ডিং করার সময় খুব সুন্দর অস্টিয়া বোঝার জন্য, স্ট্যান্ডটা কি লেফট মেইন স্ট্যান্ডিং এর সময় স্ট্যান্ড পজিশন বোঝার জন্য অ্যালোক্রেনিয়াল ভিউ একটা ইম্পর্টেন্ট ভিউ। নেক্সট হলো ল্যাটারাল। ল্যাটারাল ভিউতে আমরা কি দেখি, দেখেন ল্যাটারাল ভিউতে খুব ভালো দেখা যায় এলইডির মিড অ্যান্ড ডিস্টাল পার্ট। মিড অ্যান্ড ডিস্টাল পার্টে কি হয়, মায়োকার্ডিয়াল ব্রিজ থাকে। তাহলে মায়োকার্ডিয়াল ব্রিজ যদি আমি পরিষ্কার বুঝতে চাই, সেই ক্ষেত্রে ল্যাটারাল ভিউটা খুব গুরুত্বপূর্ণ। মায়োকার্ডিয়াল ব্রিজ, মায়োকার্ডিয়াল ব্রিজে কি হবে, মায়োকার্ডিয়াল ব্রিজে আমরা ডিউরিং ডায়াস্টলের সময় দেখবো কর্নের আর্টারি বোঝা যায়, সিস্টলের সময় বোঝা যাচ্ছে। তাহলে মিড অ্যান্ড ডিস্টাল এলইডি পরিষ্কার বোঝার জন্য হচ্ছে আমার এলইডি ল্যাটারাল ভিউ দরকার, এবং মায়োকার্ডিয়াল ব্রিজ এলইডি তে সবচেয়ে কমন, এটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট ভিউ হচ্ছে ল্যাটারাল ভিউ অফ দা লেফট কর্নারি আর্টারি। এবার আমরা আসি রাইট কর্নারি আর্টারি দেখে। তাহলে আমি মোটামুটি শেষের দিকে চলে আসছি ভিউ। যেমন আমরা রাইট কর্নারে লেফট কর্নারি আর্টারিতে 7টা ভিউর কথা বলছিলাম। যেমন আমি যদি কর্ডালে যাই, কর্ডালে আমার হচ্ছে কি পায়ের দিকে ইন্টেন্সিফায়ার থাকবে, সেখানে 3টা ভিউ। একটা হচ্ছে অ্যালো কর্ডাল, মানে হচ্ছে ল্যাটারাল লেফট সাইডে যদি অ্যাঙ্গুলেট করি, মাঝখান বরাবর যদি রাখি সেটা হলো এপি কর্ডাল। আর যদি আমি রাইট সাইডে রাখি তাহলে ওটার নাম হলো আরও কর্ডাল। আর আমরা বলছি যে মাথার দিকে যদি রাখি ইন্টেন্সিফায়ার, মাঝখান বরাবর হলে এপিকর্ডাল। যদি লেফট অ্যাঙ্গুলেশন করি অ্যালোক্রেনিয়াল, আর মাঝখানে হলে এপিক্রেনিয়াল। আর লেফট অ্যাঙ্গুলেশন করলে অ্যালোক্রেনিয়াল, রাইট অ্যাঙ্গুলেশন করলে আরোক্রেনিয়াল। আর ল্যাটারাল ভিউ একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাটারাল সাইড থেকে হবে। এবার আসেন রাইট কর্নার আর্টারি। রাইট কর্নার আর্টারি ভিজুয়ালাইজেশন যেন 4টা ভিউ এখানে আমরা নিতে পারি। সাধারণত এতগুলি আমরা ভিউ নেই না, আমরা সাধারণত 2টা ভিউ আমরা নিয়ে থাকি। 4টা ভিউতে কি কি ভিউ গুলি পসিবল, যেমন একটা হলো অ্যালো 45 ডিগ্রি। অ্যালো 45 ডিগ্রি অ্যালোতে আমরা নিতে পারি, এখানে ফুল লেন্থ বা আরসিএ দেখা যায়। তার এপি কেনিয়াল, মানে একেবারে কেনিয়াল মানে মাঝখান বরাবর হবে এপি, আর কেনিয়াল হলো মাথার দিকে 15 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে এপি কেনিয়াল ভিউ নেই। সেখানে ডিজিটাল আরসিএম বাইফার্কেশন খুব, আরসিএর বাইফার্কেশন ভালো বোঝার জন্য। আরেকটা হচ্ছে অ্যালোক্রেনিয়াল, যত ক্রেনিয়াল ভিউ নিবেন ততই বাইফার্কেশন ভালো বোঝা যাবে। আরসি আরসি এর বাইফার্কেশন মানে কি, আরসি এর ডিস্টাল পার্ট থেকে পিডিএ এবং পিএলবি বেরোচ্ছে, ওই অংশটা পরিষ্কার বোঝার জন্য হচ্ছে ক্রেনিয়াল অ্যাঙ্গুলেশন লাগে। সেক্ষেত্রে অ্যালো ক্রেনিয়াল করলেও ভালো বোঝা যায়, এপি ক্রেনিয়াল করলেও বোঝা যায়। আর ল্যাটারাল আমরা কি বোঝার জন্য, মিড পার্ট অফ দ্য আরসি এর বোঝার জন্য ল্যাটারাল ভিউটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন আমরা একটা একটা করে যদি দেখি, যে প্রথম হলো অ্যালো ক্রেনিয়াল 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি একেবারে শুধু অ্যালো যদি 45 ডিগ্রি করি, এটা কি একে সি শেপ দেখা যায়, যে রাইট কর্নারি আর্টারি সি শেপ, তার প্রক্সিমাল মিড ডিস্টাল পার্ট খুব সুন্দর বোঝা যায়, ওয়েল ভিজুয়ালাইজ। কিন্তু বাইফার্কেশনটা ক্লিয়ারলি বোঝা যাবে না। সুতরাং আমার প্রক্সিমাল মিড পার্টে যদি স্ট্যান্ডিং করার দরকার হয়, আমরা অ্যালো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা দেখি। নেক্সট হলো আমাদের যেটা হচ্ছে হলো এপিকেনিয়াল ভিউ। এপিকেনিয়াল মানে কেনিয়ালের দিকে মাথার দিকে ইন্টেন্সিফায়ার, আর হলো মাঝখান বরাবর থাকবে। এপিকেনিয়াল ভিউ কি জন্য দরকার, বাইপারফিকেশনটা ভালো বোঝার জন্য, যে ডিস্টাল পার্ট অফ দা আরসি এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো ডিস্টাল পার্ট স্ট্যান্ডিং এর সময়, এবং পিএলবি এবং পিডিএ বোঝার জন্য হচ্ছে আপনার এপিকেনিয়াল ভিউ খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা আসি যে অ্যালিও ক্রেনিয়াল ভিউ। অ্যালিও ক্রেনিয়াল ভিউ মাথার দিকে ইন্টেন্সিফায়ার একটু লাইট সেটে অঙ্গুলেশন থাকবে 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা কি বুঝি, সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে কি, এখানে ডিস্টাল ডিস্টাল আরসি এটা খুব ভালো বোঝা যায়, তার সাথে বাইফার্কেশনও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যালিও ক্রেনিয়াল ভিউ। আরেকটা ভিউ বাকি আছে না, সেটা হচ্ছে ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউ দেখেন মিড পার্ট অফ দা আরসি বোঝার জন্য খুবই একটা ভালো ভিউ, এবং এখানে খুব মিড পার্ট অফ আরসি হচ্ছে ওয়েল ভিজুয়ালাইজ, এবং সেটা হচ্ছে অস্টিয়াম অফ দ্য যে আরসি আমার বুঝতে হয়, অস্টিয়াম অফ দ্য আরসি পরিষ্কার বোঝা যায়। বাইফার্কেশন অফ দ্য আরসি বোঝা যায় খুব ভালো। অস্টিয়াম অফ দ্য আরসি যেমন অস্টিয়াল স্ট্যান্ডিং করার সময় আমরা অনেক সময় এই ভিউটার হেল্প নিয়ে থাকি। অস্টিয়াল আরসি এর যদি লেশন আমরা বুঝতে হয়, এই ভিউটার আমরা হেল্প নিয়ে থাকি। মোটামুটি আমি আপনাদের মানে
শেষ করতে পারছি, যে আমাদের হলো বেসিক অফ করোনারি অ্যাঞ্জিওগ্রাম। আমরা বললাম প্রথমে বেসিক অফ করোনারি অ্যাঞ্জিওগ্রাম, তারপরে ভিউগুলো। বেসিকের ভিতরে যেমন আমি বলার চেষ্টা করছি যে আপনার অ্যাঞ্জিওগ্রামের যে আমাদের অ্যাঞ্জিওগ্রামটা কি, অ্যাঞ্জিওগ্রামের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, তারপর কিছু টেকনিক্যাল সাইড আমরা বলার চেষ্টা করছি, করোনারি আর্টারি অ্যানাটমি, অ্যাবনর্মাল অরিজিন অফ দ্য করোনারি আর্টারি, গ্রাফ ভেসেল কিভাবে দেখতে হয়, গ্রাফ ভেসেলের অ্যানাটমি সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি আমরা। তারপর হচ্ছে যে বেসিকের ভিতরে আমরা কমপ্লিকেশন, ক্যাথেটার কি ইউজ করা হয়, ডাই কি ইউজ করা হয়, এগুলি সম্পর্কে আমরা আলোচনা করি, কন্ট্রাইন্ডিকেশন। তারপর হচ্ছে আমরা ভিউগুলো, ভিউগুলি খুবই ইম্পর্টেন্ট। ভিউগুলি যদি জানা না থাকে তাহলে আমরা কিন্তু রাইট এন্ড লেফট কর্নারি আর্টারির প্রক্সিমাল, মিড, ডিস্টাল সেগমেন্ট গুলো আমরা ক্লিয়ার কাট বুঝতে পারবো না। এই জন্য ভিউগুলি খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা দেখছি যে লেফট কর্নারি আর্টারির ক্ষেত্রে আমরা 7টা ভিউ পর্যন্ত আমরা নিতে পারি, কিন্তু আমরা অ্যাঞ্জিওগ্রামের সময় সবগুলো ভিউ আমরা নেই না। আমরা লেশন বুঝে বুঝে ভিউ গুলি আমরা নেই। 7টা ভিউর ভিতরে আমি বলছি যে প্রথমে যদি আমি কর্ডাল মানে পায়ের দিকে যদি ইন্টেন্সিফায়ার রাখি এবং মাঝখান বরাবর থাকে বলি আমরা এপিকর্ডাল, রাইট অ্যাঙ্গুলেশন হলে আরো কর্ডাল, লেফট অ্যাঙ্গুলেশন হলে আমরা বলি অ্যালো কর্ডাল। আর যদি ইন্টেন্সিফায়ার যদি ক্রেনিয়াল সাইডে থাকে, মানে মাথার দিকে থাকে, সেটাকে আমরা ক্রেনিয়াল ভিউ বলি। একেবারে মাঝখান বরাবর হলে আমরা বলি এপিক্রেনিয়াল। তারপর হচ্ছে রাইট সাইড হলে আরো ক্রেনিয়াল বলি, লেফট সাইড হলে অ্যালো ক্রেনিয়াল বলি। ক্রেনিয়াল ভিউর ক্ষেত্রে ডায়াফ্রামটা খুব পরিষ্কার বোঝা যায় ক্রেনিয়াল ভিউর ক্ষেত্রে। আর ল্যাটারাল ভিউ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একেবারে ল্যাটারাল ভিউ যদি করি সেই ক্ষেত্রে এলইডির মিড এবং আপনার ডিস্টাল পার্ট খুব ভালো বোঝা যায়, যেখানে আপনার মার্কেটের ব্রিজটা বেশি বোঝা যায়। আর আরসি, আরসি এর ক্ষেত্রে আমরা সাধারণত 4টা ভিউর কথা বলছি। একটা হচ্ছে অ্যালো 45 ডিগ্রি, আরেকটা বলছি আমরা অ্যালো ক্রেনিয়াল ভিউ, মানে অ্যালো 30 ডিগ্রি, ক্রেনিয়াল 20 to 30 ডিগ্রি। আরেকটা বলছি আমরা যেটা হলো এপি ক্রেনিয়াল ভিউ, আরেকটা ভিউ আমরা ল্যাটারাল ভিউর কথা বলছি। মানে সাধারণত ক্রেনিয়াল অ্যাঙ্গুলেশন বোথ এপি অ্যান্ড ল্যাটারাল এগুলো করা হচ্ছে বাইফার্ফিকেশন এন্ড ডিস্টাল পার্ট অফ দ্য এলইডি বোঝার জন্য। আর আমরা একেবারে ল্যাটারাল 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি দেখি সেক্ষেত্রে হলে আমরা মিড পার্ট এবং প্রক্সিমাল পার্ট অ্যান্ড ডিস্টাল পার্ট অফ দ্য আরসি খুব ভালো বোঝা যায়। আর ল্যাটারাল আমরা দেখি মিড পার্ট অফ দ্য আরসি ভালো বোঝার জন্য, অস্টিয়াম অফ দ্য আরসি ভালো বোঝার জন্য, এবং অস্টিয়াল স্ট্রেন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে ল্যাটারাল ভিউটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। মোটামুটি আমি আপনাদেরকে খুব সহজ ভাবে আমি বলার চেষ্টা করছি। আমি আহ, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে আপনারা বলতে পারেন। থ্যাংক ইউ স্যার ফর ইওর ওয়ান্ডারফুল লেকচার। আসলে আমাদের এই করোনারি অ্যানজিওগ্রাম একটা আর্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রিপল ভেসেল ডিজিজ, লেফট মেইন ইনভলভমেন্ট, সার্জনরা কোথায় গ্রাফট দিবে, সেটার জন্য একটা ভালো অ্যানজিওগ্রাফিক ভিউ নেওয়াটাও একটা আর্ট। এটা খুবই সুন্দর করে স্যার ডেসক্রাইব করলেন যে কিভাবে আমরা আইডিয়াল ভিউ নিব। স্যার কি একটু বলবেন যে আমরা সিনে প্রথমে পাড়া দিয়ে তারপরে কি আমরা ডাই দিব, আর কতক্ষণ ডাই দিব, এই সিনক্রোনাইজেশনটা একটু যদি স্যার বলতেন তাহলে অনেকের জন্য ভালো হতো স্যার। হ্যাঁ, মানে হচ্ছে আমরা প্রথমে সিনে কতক্ষণ ডাই দিব নাকি? জি স্যার। যেমন আসলে অ্যাঞ্জিওগ্রামের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আমাকে আগে কিন্তু পলিগ্রাফিক মনিটরের দিকে খেয়াল করতে হবে। আমি যখন অ্যাঞ্জিওগ্রামে যাব ফার্স্ট করে হ্যাপারেনেস করা লাগবে এই রোগীকে। তারপর হচ্ছে পলিগ্রাফিক মনিটরে আমাকে দেখতে হবে প্রেশারটা। প্রেশার খুব ইম্পর্টেন্ট ইস্যু। যদি প্রেশার ড্যাম্পিং থাকে অথবা যদি ভেন্টিকুলাইজেশন, আমি ডাই দিলে কিন্তু করোনারি আর্টারি ডিসেকশনের রিস্ক থাকে। সুতরাং সবার আগে হলো আমাকে প্রেশারটা দেখে নিতে হবে। এরপরে ডাই ইনজেকশন। ডাই যখন আমি ইনজেক্ট করব, ডাই অবশ্যই 2 to 3 সেকেন্ড মানে একটু সময় নিয়ে কিন্তু ডাইটা ইনজেক্ট করা উচিত। এবং যেমন লেফট কর্নারি আর্টারির ক্ষেত্রে আমরা বলি 7 to কখনো 7 to 8 ml এর কথা বলা হয়, রাইট কর্নারি 4 to 6 ml এর কথা বলা হয়। যারা এক্সপার্ট তারা কিন্তু আরো কম এমএল ডাই দিয়েও কিন্তু করোনারি এনজিওগ্রাম করেন। এবং রাইট। যখন আমি সিনে দিব, সিনে মানে হচ্ছে আমি ছবি নিচ্ছি, এখন সিনে দেওয়ার সময় কিন্তু ওইভাবেই সাথে সাথে আপনাকে ডাইটা ইনজেক্ট করতে হবে, ওইরকম স্পিড আপনাকে ডাই ইনজেক্ট। খুব বেশি পরিমাণে ডাই ইনজেক্ট যদি আপনি দেন সেই ক্ষেত্রে ডিসেকশনের রিস্ক থাকে, কমপ্লিকেশনের রিস্ক থাকে। আবার কম দিলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন না। এখন যদি ওয়েল ভিজুয়ালাইজ যদি করোনারি আর্টারি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লেশন ভালোভাবে বুঝতে পারবেন না, অ্যাঙ্গুলেশন বুঝতে পারবেন না, তাই তো? ভালোভাবে রাইট করোনারি স্যার। আর্টারি ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন না। সুতরাং আপনাকে এডুকুয়েট ডাইও দিতে হবে, একেবারে সিনক্রোনাইজলি দিতে হবে, খুব সুন্দরভাবে ডাই দিতে হবে। ডাইটা একেবারে ওয়াশ আউট পর্যন্ত কিন্তু আপনার ছবি নিতে হবে।
এখন ডাইটা ঠিক মতো ওয়াশ আউট হলো না, সেই পর্যন্ত ছবি না নিলে হবে না। আবার অনেক সময় হচ্ছে একটা করোনারি আর্টারি থেকে আরেকটা করোনারি আর্টারি কোলাটারাল সার্কুলেশনে যায়। সুতরাং আমি যেমন আমার দেখা গেল লেফট রাইট সাইডে আমি ডাই দিচ্ছি, এলইডি বন্ধ আছে, তাহলে এলইডি ওয়েল ভিজুয়ালাইজ হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাকে দেখে নিতে হবে। রাইট। থ্যাংক ইউ স্যার। স্যার, অনেক সময় একটা প্রবলেম দেখা যায় যে আর্টস এর ক্ষেত্রে এরকম বেশি হয় যে আমরা একটু হিট অ্যান্ড রান, আর্টস এটা অস্টিয়ামটা লিশন আছে কি আছে না, বা স্পাজমের জন্য দেখা যাচ্ছে যে আহ, মানে মনে হচ্ছে যে সিগনিফিকেন্ট লিশন। সেই ক্ষেত্রে আমরা কি কোনো ম্যানুভার করব নাকি নাইট্রেট দিব, ওয়েট করব? এই ক্ষেত্রে একটু যদি বলতেন স্যার। আরসি হচ্ছে মানে করোনারি এনজিওগ্রামের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে আরসি এনজিওগ্রাম। দেখবেন যে যারা বিগিনার, আরসিএ বসানো যে কি কষ্ট, এলইডি খুব ইজিলি চলে যায়। কারণ ক্যাথেটারটা এমন ভাবে তৈরি করা হয় যে দিলে কিন্তু এলইডি তে চলে যাচ্ছে। কিন্তু আরসিএ তে ম্যানিপুলেশন করা লাগে। আমরা সাধারণত এখন তো রেডিয়াল এনজিওগ্রামই সবচেয়ে বেশি করি, এবং সেখানে টাইগার ক্যাথেটার আমরা ইউজ করি। এবং একটা ক্যাথেটার দিয়ে আমরা কিন্তু দুই দিকে এনজিওগ্রাম করি। যেমন আগে যে আমরা ফিমোরাল যে এনজিওগ্রাম করতাম, সেই ক্ষেত্রে হচ্ছে যে ক্যাথেটারটা ইউজ করা হতো রাইট করোনারি আর্টারির জন্য। সেই ক্যাথেটারটা অনেকটা ডিজাইন করতো রাইট করোনারি আর্টারি, যার জন্য হচ্ছে কি খুব বেশি ম্যানিপুলেশন লাগে না। যেমন দেখা যায় যে একটু যদি আপনার ঘুরাইতে পারেন মোটামুটি বসে যেত। কিন্তু এখন আমরা কিন্তু মেজরিটি কেস ক্ষেত্রেই কিন্তু আমরা করি কি রেডিয়াল এনজিওগ্রাম। এবং রেডিয়াল যে ক্যাথেটারটা, এই ক্যাথেটারে ইজিলি আপনার বসে যাওয়া হচ্ছে লেফট কর্নার আর্টারি। এবং রাইটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাঝখান দিয়ে নামাইতে হবে একটু, লেফট কর্নার আর্টারি থেকে একটু নিচে নামাইতে হবে, নামানোর পর ঘুরাইতে হবে, অ্যাঙ্গুলেট করার পর বসাইতে হবে। এবং বসানোর ক্ষেত্রে সমস্যাটা কোথায়, রাইট কর্নারটা একটা সি শেপ কার্ভ থাকে। এই কার্ভের জন্য হচ্ছে কি আমি যখন কর্নারি আর্টারির ভিতরে দিচ্ছি, যদি প্রক্সিমাল পার্টে কোনো লেশন থাকে তখন কিন্তু কর্নারি আর্টারিতে স্পাজম হওয়ার একটা সম্ভাবনা থাকে রাইট ইয়েস কর্নার। স্যার। আরেকটা হচ্ছে কি রাইট কর্নারি আর্টারি থেকে দেখবেন কোনাস ব্রাঞ্চ বের হয়ে আসে অনেক সময়, আর সরাসরি ক্যাথেটারটা কোনাস ব্রাঞ্চে চলে যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এরিথমি হওয়ার সম্ভাবনা থাকে, রোগীর প্রেশার ফল করার সম্ভাবনা থাকে। তো রাইট কর্নারি আর্টারি এনজিওগ্রামের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে একটা হলো বসানো ডিফিকাল্ট, দুই নম্বর হচ্ছে কোনাস আর্টারিতে চলে যাওয়ার একটা সমস্যা থাকে, প্রক্সিমালে যদি লেশন থাকে স্পাজম হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হচ্ছে এরিথমিয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি রাইট কর্নারি আর্টারির ক্ষেত্রে। এই জন্য হচ্ছে কি রাইট কর্নারি আর্টারির ক্ষেত্রে হচ্ছে খুব দ্রুত বসে, এবং যদি দেখা যায় যে প্রেশার ওকে থাকে তাড়াতাড়ি দুইটা ভিউ নিয়ে আপনি চলে আসাটা হলো যে যেটা হিট এন্ড রানের কথা বলা হচ্ছে। আর হচ্ছে আপনার হলো যদি প্রক্সিমাল পার্টে স্পাজম হয়, আপনার প্রক্সিমাল পার্টে মনে হচ্ছে যেন এটা কি স্পাজম না লেশন, বোঝা যাচ্ছে না ভালো করে, সেই ক্ষেত্রে অবশ্যই উচিত হলো যে আমাদের একটু নাইট্রেটস দিয়ে, নাইট্রেটস দিয়ে আমার রাইট স্যার। আর্টারিটা যদি আপনার লেশন না স্পাজম আমার কাছে পরিষ্কার না, সেক্ষেত্রে অবশ্যই নাইট্রেট দেওয়া উচিত। নাইট্রেট দিয়ে তারপরে আবার আমার ভিউ নেওয়া উচিত, তাহলে কিন্তু আমি ক্লিয়ার হইতে পারবো। অনেক সময় কিন্তু লেফট মেনের ক্ষেত্রে এরকম হয়, লেফট মেন স্পাজম হয় আমরা যখন ক্যাথেটার বসাই। কখনো কখনো দেখা যায় যেটা অস্টিয়াল লেশন মনে হচ্ছে, কিন্তু আপনি পরে যখন নাইট্রিট যে দেখবেন দেখা যাচ্ছে কোনো লেশনই নেই। যেমন আমি আমি এরকম একটা কেস পাইছি যে একেবারে অ্যাঞ্জিওগ্রাম সবকিছু রিপোর্টিং করা হচ্ছে আপনার লেফট মেন অস্টিয়াল ডিজিজ। পরে আমি যখন স্ট্যান্ডিং করতে গেলাম আইবাস নিয়ে সবকিছু নিয়ে, যা দেখি যে লেফট মেনের অস্টিয়ামে কোনো লেশনই নেই। তা আমরা আইবাস দিয়ে দেখার পর দেখি সবকিছু নর্মাল। তাহলে দেখা যাচ্ছে যে স্পাজম কিন্তু একটা জি ইম্পর্টেন্ট স্যার। ইস্যু। সুতরাং এই স্পাজম কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। কিন্তু স্টেনোসিস যে লেশন গুলো থাকে সব লেশন কিন্তু লেশন নয়, কিছু কিছু লেশন স্পাজমও থাকে। সুতরাং সেটাও বিবেচনা নিতে হবে। না স্যার, থ্যাংক ইউ। মানে কমন যে জিনিসগুলো আমাদের জানার দরকার ছিল। স্যার, একটা জিনিস যদি এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা আপনি যদি একটু ডিসকাস করতেন, যে আমরা কোনোভাবে এনগেজ করতে পারতেছি না লেফট করোনারি সিস্টেমে টাইগার ক্যাথেটার দিয়ে। তখন তো আমরা দেখা যাচ্ছে ইভিউ 5 ফ্রেন্স ক্যাথেটার নিচ্ছি, সেটাও দেখা যাচ্ছে যদি না বসে ইকারি ক্যাথেটার, মানে এরকম স্টেপ বাই স্টেপ। তো আমরা আসলে মানে এরকম যে ডিফিকাল্টি হয় কিছু সিচুয়েশনে, সেই ক্ষেত্রে আসলে কি করা আর কি? হ্যাঁ, খুব সুন্দর মানে প্রশ্ন যে লেফট করোনারি আর্টারি ক্ষেত্রে কখনো কখনো কিন্তু ডিফিকাল্টিজ ফেস করতে হয়। এখন এই ডিফিকাল্টিজ এর মেন কারণটা কি? কারণই হচ্ছে হলো আপনার অ্যাবনর্মাল অরিজিন, মানে হচ্ছে আপনার যে জায়গা থেকে লেফট করোনারি আর্টারি অস্টিয়ামটা আসার কথা সেই জায়গা থেকে আসতেছে না, অথবা আপনি দেখবেন যে অ্যাঙ্গুলেশনটা একটু বেশি, অস্টিয়ামটা হচ্ছে আপনার ডাউন নিচের দিকে, অস্টিয়ামটা মানে নিচ থেকে আপনার অস্টিয়ামটা উপরের দিকে উঠতেছে। তাহলে এই Right. ধরনের যদি আপনার অরিজিনটা যদি অ্যাবনর্মাল হয়, অরিজিনটাই অ্যাবনর্মালিটির কারণেই হচ্ছে আপনার ক্যাথেটার অনেক সময় বসানো যায় না। তবে আমাদের যে ক্ষেত্রে আমরা ক্যাথেটার বসানো যায় না, আমরা কিছু কিছু ম্যানুভার আমরা করি। যেমন একটা হলো কি আমরা বলি যে শ্বাস নিয়ে পেটটা ফুলিয়ে ধরে রাখার জন্য আমরা বলি। ধরে রাখুন। হুম হুম যখনই হুম। আপনার শ্বাস নিয়ে পেটটা ফুলিয়ে ধরে রাখবেন তখন কিন্তু হচ্ছে কি আপনার করোনারি ওস্টিয়ামটা
আমরা যেটা নিচের দিকে ছিল এটা কিন্তু অনেকটা হরিজন্টাল পজিশনে হয়ে চলে আসে। যাচ্ছে। Right. হরিজন্টাল হয় এবং আর্টারিটা হচ্ছে কি হাড়টা নিচের দিকে নামার ফলে একটা টিউবুলার শেপ হলে তখন হচ্ছে কি আপনার অ্যাঙ্গেলটা উপরের দিকে চলে আসে, যেটা ডাউন অ্যাঙ্গেল ছিল। তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আমাদের সেই ক্যাথেটার কিন্তু ইজিলি কিন্তু যে বসে যায়, বসে যায়। এটা কিন্তু একেবারে কমন একটা প্র্যাকটিস। এবং যেখানে আপনার বসবে না সেখানে আমরা করি কি, আমরা বলি যে আপনি শ্বাস নিয়ে ধরে রাখেন। যখন শ্বাস নিয়ে ধরে রাখেন তখন সাকিং ইফেক্টের জন্য এবং অ্যাঙ্গেলটা স্ট্রেট হওয়া এবং হরিজন্টাল হওয়ার জন্য কিন্তু অটোমেটিক আপনার ক্যাথেটার যে বসে থাকে, বসে যায়। এটা কিন্তু একেবারে কমন, এবং আপনি যখন পারবেন না এই ম্যানুভার করবেন ইজিলি। হুম। এছাড়া আমরা যেটা করি, যেটা ধর চয়ন তো বললেনই যে আমরা ফাইভ ফ্রেন্ডস এর আপনার ইভিউ আমরা ইউজ করি। ইভিউটা কিন্তু একটা কমন ক্যাথেটার, একটা ভালো ক্যাথেটার, যে ক্যাথেটারের মাধ্যমে হচ্ছে লেফট কর্নারি আর্টারিতে আমরা ফেল করলে আমরা এঙ্গেজ করতে পারি। থ্যাংক ইউ স্যার। আমি সাধারণত এই দুইটার মাধ্যমে কিন্তু মেজরিটি কেসে আপনার কমপ্লিট মেজরিটি হয়ে যায়, ক্ষেত্রে করবেন মেজরিটি কেসে এক্স্যাক্টলি। কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস অ্যানজিওগ্রামের সময় আমরা ফিল মানে মানে একটা ফিল করি যে কিছুদিন আগে আমিও এটা ডিফিকাল্টি অ্যারাইজ করছি যে রেডিয়াল লুপ হচ্ছে কিছু দূর যাওয়ার পরে ওয়্যার আর যাচ্ছে না। মানে এরকম যদি টেকনিক্যাল আমাদের কোনো চ্যালেঞ্জ হয় যে আমরা ইন্ট্রোডিউস করতেছি কিন্তু ওয়্যার যাচ্ছে না, মনে হচ্ছে রেডিয়াল আর্টারি লুপ হচ্ছে, সেই ক্ষেত্রে কি স্যার আমরা পিসিআই ওয়্যার নিব, নাকি আমরা ব্লেন্ড বেলুন ট্র্যাকিং করব যে ক্যাথেটারের মাথায় একটা বেলুন ফুলাই আমরা সেভাবে প্রসিড করব? মানে এটা হচ্ছে আপনার যে ওয়্যার পাস করতে পারতেছেন না, এটি তো সমস্যা, যে জি লুপের স্যার, জন্য, রেডিয়াল লুপের জন্য। আর্টারিতে। আমি এই জন্য করি কি, যদিও এটা কোথাও ওইভাবে ক্লিন কাট নাই, আমি কিন্তু প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে যখনই রেডিয়াল আমি পাংচার করি, রেডিয়াল পাংচারের পরে আমি ডাই দিয়ে দেখিনি। ডাই আচ্ছা দিয়ে আচ্ছা। দেখিনি যে শুধুমাত্র রেডিয়াল আর্টারিটা, ফোর আর্মটা আমরা দেখি, কারণ যত ধরনের জটিলতা হয় ফোর আর্মে কিন্তু জটিলতা হয়। আর হুম। উপরে যে জটিলতাগুলো হয় ওগুলো কিন্তু কভার করা যায়। এই জন্য ফোর আর্মে কি কি সমস্যাগুলো হয়, যেমন হচ্ছে অ্যাক্সেসরি রেডিয়াল আর্টারি থাকে, ন্যারো রেডিয়াল আর্টারি থাকে, আজকে যেমন আমি এক অ্যাঞ্জিওগ্রাম করলে একেবারে চিকন সুতার মতো রেডিয়াল আর্টারি। তারপর হচ্ছে আপনার এখানে দেখবেন যে আপনার একেবারে পেছানো পেছানো রেডিয়াল আর্টারি, মানে এমন হুম। ভাবে পেছানো থাকে। তাহলে এই পেছানো রেডিয়াল আর্টারির ক্ষেত্রে যেখানে আপনার ওয়্যার পার করা যায় না, এটা কিন্তু খুব ইজি। আপনি যদি একটু, যেমন আমাদের এখানে রেডিয়াল আর্টারির ক্ষেত্রে আমরা কিন্তু তিন ধরনের আপনার দেখবেন ওয়্যার ইউজ হয়। একটা হলো 2.5, 3.2, আর একটা যেটা হচ্ছে কনভেনশনাল, যেটা স্ট্যান্ডার্ড। তাহলে 2.5 যখন দেখবেন যে আপনার এরকম সিচুয়েশনে আপনার 2.5 ওয়্যার নেবেন, 2.5 হলো একেবারে থিন ওয়্যার। এই ওয়্যারটা অ্যাঙ্গেলের ভিতর দিয়ে কিন্তু কভার করে চলে যাবে, অ্যাঙ্গেল ভিতরে ঘুরে 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 চলে যাবে। যখন আপনার অ্যাঙ্গেলটাকে আপনার ক্রস করে ওয়্যারটা নিয়ে যেতে পারবেন, তারপরে কিন্তু আপনার ক্যাথেটার নেওয়া খুব ইজি। যখন ওয়্যারটা চলে যাবে তখন কিন্তু এই ইয়েটা যেটা লুপটা লুপটা কিন্তু স্ট্রেট হয়ে যায়। বুঝতে পেরেছি। ওয়্যার ক্রস করতে পারলেই লুপটা, আপনার যদি 2.5 দিয়ে না হয় সেই ক্ষেত্রে আপনার যেতে হবে আপনার সেই ইয়ের মানে যেটা হলো পিটিসি ওয়্যার 0.1014 ইঞ্চ, যেটা মানে পিটিসি ওয়্যারের ক্ষেত্রে তো এটা একেবারেই চিকন ওয়্যার। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে অবশ্যই বেলুন ট্র্যাকিং করে আপনাকে যেতে হবে, জি বেলুন স্যার। এসিস্টের মাধ্যমে যেতে হবে সেক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার। আমি আসলে আরো কোশ্চেন এক্সপেক্ট করি। আমি তো আসলে সমস্ত কোশ্চেন করতেছিলাম, তো আপনারা যদি আপনাদের কোশ্চেন আসে তাহলে স্যার তো রেডি আছে। দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি টু লার্ন ফ্রম আওয়ার স্যার, প্লিজ। কোশ্চেন আছে। হ্যাঁ, আপনার আপনার একটু পরিচয় দিয়ে আপনি কোথা থেকে প্রশ্ন করছেন নাম বলে একটু একটু বলেন। ও আচ্ছা, জি স্যার, আমি বললাম যে হিসবি কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ। ও, ঠিক আছে, জি বলেন আপনার প্রশ্নটা একটু। আমার কোশ্চেন হলো যে ওই যে ল্যাটারাল ভিউ, ল্যাটারাল ভিউটা কি এলসি এর যে ল্যাটারাল ভিউ ওটা খানিকটা কি স্পাইডারের মতো দেখতে? মানে ল্যাটারাল ভিউ হচ্ছে, আমরা তো রাইট করোনারি আর্টারি ক্ষেত্রেও ল্যাটারাল ভিউ আমরা নিচ্ছি, লেফট করোনারি আর্টারি ক্ষেত্রেও আমরা ল্যাটারাল ভিউ নিচ্ছি। এখন ল্যাটারাল ভিউটা মেইনলি হচ্ছে এলইডি কে ভিজুয়ালাইজ করার জন্য, এলইডির মিড এবং ডিস্টাল পার্ট। এবং এটা উপরের দিকে অনেকটা স্পাইডারের মতো দেখা যেতে পারে, কারণ একদিকে এলইডি আরেক দিকে এলসিএক্স যাচ্ছে। একটু মনে হচ্ছে উপরের দিকে যখন তাকাবেন ওখানে একটা, ওখানে অনেকটা স্পাইডারের মতো মনে হইতে পারে। কিন্তু আমরা মেইনলি আমরা দেখি হলো এলইডির আপনার হচ্ছে মিড এবং ডিস্টাল পার্ট। সাধারণত মিড পার্টে হচ্ছে কি আপনার মার্কেডেল ব্রিজ থাকে, এবং মার্কেডেল ব্রিজ ওয়েল ভিজুয়ালাইজ যদি করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এলইডির
আপনার ল্যাটারাল ভিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিউ, এবং সেখানে আপনি পাবেন ডিউরিং ডায়াস্টল দেখবেন যে করোনারি আর্টারি ফিল আপ হচ্ছে উইথ ডাই, আর ডিউরিং সিস্টোল দেখবেন যে করোনারি আর্টারিটা ন্যারো হয়ে আছে। এবং এরকম যদি দেখেন তাহলে মায়োকার্ডিয়াল ব্রিজ আপনার বিবেচনায় নিতে হবে। অথবা কখনো কখনো আমরা লেশনও আইডেন্টিফাই করার জন্য যে ডিস্টাল এবং মিড পার্টের লেশন যদি ভালো বোঝা না যায়, অনেক সময় ল্যাটারাল ভিউ করা হয়। আর আরসি এর যেটা ল্যাটারাল ভিউ আমরা করি, ল্যাটারাল ভিউ আরসি এর করার উদ্দেশ্য হচ্ছে অস্টিয়ামটা খুব ভালো বোঝা যায় আরসি এর, অস্টিয়াল স্ট্যান্ডিং, আর হচ্ছে আরসি এর মিড পার্ট এবং ডিস্টাল পার্টটা ল্যাটারাল ভিউতে খুব ভালো বোঝা যায়। আপনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন? জি স্যার। স্যার আরেকটা হলো কি, ওই যে আমরা যদি ভাবি যে স্প্যাজম আছে, তাহলে আমরা যে জিটিএন দিই, সেই জিটিএন দিলে পরে স্প্যাজম তো চলে যাবে, কিন্তু আমরা বুঝবো কিভাবে যে ওটা স্প্যাজম? আমরা কি যেখানে আমরা একটু সরু দেখবো ওইখানে কি আমরা ইয়ে দেবো জিটিএন? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন আপনার, যে যে আমি কিভাবে বুঝবো যে এটা স্পাজম না লেশন। যেমন স্পাজম যদি হয় না, সেটা দেখবেন যে একেবারে স্মুথ করোনারি আর্টারি থাকে সাধারণত, এবং ইরেগুলারিটি ইজ ভেরি রেয়ার। আর হচ্ছে সেই স্মুথ করোনারি আর্টারির মাঝেই কিন্তু সাধারণত স্পাজম হয়, ইউজুয়ালি যেটা হয়। অনেক সময় আমরা দেখি যে ডিফিউজ স্পাজম রাইট করোনারি আর্টারি কখনো কখনো আমরা পাই। সেই ক্ষেত্রে আমরা করি কি, ওখানে যদি আপনার নাইট্রেটস দিলে দেখা যায় স্পাজম চলে গেছে। Sometimes it is very difficult to identify whether spasm or lesion. যেমন আপনার যদি কোনো লেশনের উপর স্পাজম হয়, যেমন একটা করোনারি আর্টারিতে লেশন আছে, তার উপরে যদি স্পাজম, অনেক সময় কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না। এবং অ্যানজিওগ্রাম করার সময় কিন্তু আমরা খুব ফ্রিকুয়েন্টলি নাইট্রেট ইউজ করি না। কখন ইউজ করি আমরা, আরসিএ প্রক্সিমাল পার্ট অথবা লেফট মেনে যদি ওরকম সন্দেহ হয় যে এটা স্পাজম হইতে পারে, সেই ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আমরা নাইট্রেট ইউজ করি। ইনভেরিয়েবলি আমরা নাইট্রেট ইউজ করি না। এখন কখন আমরা এটা স্পাজম আইডেন্টিফিকেশন করি, যেমন আমি যখন পিটিসিএ করতে যাব, পিটিসিএ করার সময় আমরা কি করি, আমরা যখন আমরা বেলুন ডাইলেটেশন করি আমরা, তখনই কিন্তু আমরা নাইট্রেটস দিয়ে আমরা দেখে নিই। নাইট্রেটস দিলে কিন্তু তখন দেখা যায় যেটা অরিজিনাল লেশন, সে অরিজিনাল লেশন থাকে, বাকি যেগুলো স্পাজম ছিল স্পাজম গুলো চলে যায়। সাধারণত পিসিএ করার সময় আমরা নাইট্রেট ইউজ করি, আমরা স্পাজম এবং লেশনকে আইডেন্টিফাই করার জন্য। আর এনজিওগ্রামে শুধুমাত্র আরসি, অস্টিয়াল এন্ড প্রক্সিমাল এন্ড লেফট মেন স্পাজম আমরা বোঝার জন্য ইউজ করি। কিন্তু এটা হচ্ছে অনেকটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আবার হচ্ছে আপনার দেখা গেল যে তার ইসিজিতে আপনার ওই ধরনের কোনো চেঞ্জ নাই, বা করোনারি আর্টারিতে ওই ধরনের ইরেগুলারিটিস নাই, মনে হচ্ছে যেন তার এই ক্যাথেটারটা আনডিউ আপনার ক্যাথেটার এক্সপোজারের জন্য আপনার স্পাজম হচ্ছে, এরকম সাসপেক্ট হলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা নাইট্রেটস দিয়ে আমরা দেখিনি। আরেকটা কোশ্চেন হলো কি, আমাদের স্যার জিজ্ঞেস করতেছিলেন যে আমরা ওয়ার ওয়ার আর ক্যাথেটার, ওই যে সাইনাস, অ্যারোটিক সাইনাসের কতদূর পর্যন্ত আমরা অ্যাডভান্স করব? হ্যাঁ, সাইনাসে আমরা প্রথমে যে আমরা ওয়্যারটা নিচ্ছি না, মানে অ্যানজিওগ্রাম করার জন্য, তো ওয়্যারটা নেওয়ার সময় অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যেন ওয়্যারের টিপ দিয়ে, যেমন লেফট মেনের ভিতরে ঢুকে যেতে পারে, করোনারি আর্টারিতে চলে যেতে পারে, রাইট করোনারি আর্টারিতে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিস্ক থাকে যে ওয়্যার দিয়ে করোনারি আর্টারি ডিসেকশন হওয়ার সম্ভাবনা থাকে, অস্টিয়াল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনার ওয়্যারটাকে এমন ভাবে নামাইতে হবে যেন ওয়্যারটা ঘুরে উপরের দিকে উঠে যায়, যেমন করোনারি আর্টারির মুখে না যায়, যদি ওয়্যারটা উপরের দিকে উঠে যায়। এবং সাধারণত আমরা বলি যে অ্যাসেন্ডিং এওরটা বা করোনারি, যেটা হচ্ছে সাইনাস পর্যন্ত টিফ এর বেশি টিফ না নেওয়াটাই ভালো। মানে আপনার সাইনাসের উপর পর্যন্ত যাতে থাকে, অ্যাসেন্ডিং এওরটা পর্যন্ত, এওরটার পার্টে, এবং নিচের পার্টে যেন না যায়। নিচের পার্টে ওয়ার বেশি গেলে আপনার রিস্ক থাকে করোনারি আর্টারি ওস্টিয়ামে ঢোকা এবং ডিসেকশন হওয়া। যারা বিগিনার তাদের জন্য অবশ্যই থ্যাংক ইউ। সাইনাসের উপরে রাখাটাই ভালো। এমন ভাবে রাখতে হবে যেন লুপ হয়ে উপরের দিকে চলে যায়, হ্যাঁ, তবে উপরের মোটামুটি দিকে চলে সেফ। আসে, সেই ক্ষেত্রে রিস্ক কম। জি লুপে স্যার। উপরে চলে আসলে রিস্ক কম। স্যার একটা কোশ্চেন আমি করতাম যে অনেক সময় বলে যে সিকেডির পেশেন্ট হ্যাজ মিনিমাম ভিউ অ্যাজ পসিবল, সেক্ষেত্রে আইডিয়ালি কি লেফটের জন্য তিনটা ভিউ নিব আমরা, একটা স্পাইডার, এপিক্যানিয়াল আর এপিকোডাল, নাকি স্যার আমাদের তো মেন টার্গেট হচ্ছে ভেসেল গুলো ভালো করে দেখা, সেক্ষেত্রে আইডিয়ালি সিকেডির পেশেন্ট আমরা চাই যে মিনিমাম ডাই দিতে, আর লেফট সাইডের জন্য কয়টা ভিউ আইডিয়াল এবং রাইট সাইডের জন্য কয়টা ভিউ আইডিয়াল হবে? যেমন আমি আমি যেটা করি, ধরেন আপনার যদি কোনো রোগী সিকিডি থাকে না, সিকিডি রোগীর ক্ষেত্রে আমাদের মেন সমস্যাটা হচ্ছে যে কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি, বা যেটা তার কম্প্রোমাইজ আছে সেটা আবার বেড়ে যাওয়ার রিস্ক থাকে।
Yes, অনেক sir. সময় কিন্তু খুব বেশি ক্রিয়েটিনিন থাকলে এনুরিয়া ডেভেলপ করতে পারে। হুম, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে প্রথমেই হচ্ছে রুগীকে হাইড্রেট করার চেষ্টা করি, এবং ম্যাক্সিমাম অথরিটি তাই বলে যে যদি আপনার নর্মাল স্যালাইন দিয়ে হাইড্রেট করা যায় সেই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। তাহলে প্রসিডিওর আগে এবং প্রসিডিওর পরে যদি হাইড্রেশন করা যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। নেক্সট হলো আপনার নন আয়নিক, আপনার আইসোঅসমোলার যে ডাইগুলো আছে, নন আয়নিক আইসোঅসমোলার, এই ডাইগুলো হচ্ছে লেস নেফ্রোটক্সিক। তাহলে এই ডাইগুলো আমরা ইউজ করার চেষ্টা করবো। আর আমি যেটা করি সেটা হলো ডাই 50-50 ডাইলেট করে নিই আমি। ডাই আপনি যখন ডাইলেট করে নেবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রিস্ক অফ, আপনার ডাইয়ের পরিমাণ কিন্তু অনেক কমে যাচ্ছে, ডাইয়ের পরিমাণ কমে যায়। তারপরে এবার আসেন বিউম কম্প্রোমাইজ করব। যেমন আরসি এর ক্ষেত্রে মাত্র একটা বিউ আমরা সেই ক্ষেত্রে নিব। যেমন আমি যদি ক্রেনিয়াল অ্যাঙ্গুলেশন করি উইথ উইথ হচ্ছে আপনার অ্যালো, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে করোনারি আর্টারি পুরোটাই বুঝতে পারতেছেন, তার পাশাপাশি ডিস্টাল ব্রাঞ্চিং প্যাটার্ন গুলি বুঝতে পারেন, একটা বিউটি কিন্তু সাফিসিয়েন্ট। যদি আমরা লেশন যদি থাকে যেটাকে আপনার ইন্টারমিডিয়েট মনে হয়, সেটা যদি ডিফারেন্সিয়েট করা লাগে সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা ভিউ অবশ্যই নিতে হবে। এটা গেল আরসি। এবার এলইডির ক্ষেত্রে আমরা সাধারণত তিনটার ভিউর বেশি নেই না আমরা। যেমন আপনার যদি স্পাইডার ভিউ আপনি নিলেন, তারপর হচ্ছে অ্যালো অ্যালো ক্রেনিয়াল ভিউ নিলেন, বা এপিক্রেনিয়াল ভিউ নিলেন, আর হচ্ছে আরো কডাল ভিউ নিলেন, এই তিনটা ভিউই সাফিসিয়েন্ট। বা এপিকডাল ভিউ নিলেন, মানে কডাল একটা, ক্রেনিয়াল একটা, আর একটা হচ্ছে আপনার স্পাইডাল। স্পাইডার অ্যাকশন, এই তিনটা ভিউ নিলেই কিন্তু ম্যাক্সিমাম ইয়েগুলো কিন্তু আপনার ইনফরমেশন গুলো পাওয়া যাবে। ইনফরমেশন গুলো চলে আসে। আপনি আপনার যদি ডাই যদি 50% ডাইলেট করেন, আপনি কিন্তু ইমেজ কোয়ালিটি কিন্তু ফল করে না। এক্স্যাক্টলি। আমার যেটা অবজারভেশন, ফল করে না। আপনি ডাই ডাইলিউট করে নেবেন, তারপর রুগীকে হাইড্রেট করে নেবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু ক্রিয়েটিনিন কিন্তু বাড়ে না, আপনি যদি ভিউ যদি কমে নিতে পারেন। স্যার থ্যাংক ইউ। স্যার আমি একটু সরি বলে আমি একটু অ্যাপোলজি চাচ্ছি, আমার একটু মানে বেরোতে হচ্ছে। আমরা থ্যাংক আমরা এখন মানে ইয়ে করে দিতে চাচ্ছি, চয়ন আপনি মোটামুটি ইয়ে করে দেন, যদি কোনো কোশ্চেন না থাকে ক্লোজ করে দেন আজকে। আচ্ছা স্যার, না থ্যাংক কারণ ইউ অনেক সো সময় মাচ স্যার ফর ইউর এক্সট্রাঅর্ডিনারি টক। আসলে today we were not prepared. Even then, sir has tried to cover the basic of coronary angiogram views and how to do an ideal coronary angiogram. This is the very basic steps of a cardiologist. So I am again thanks a lot, sir, for your extraordinary talk. I hope that you will continue this report in ahead. Thanks, Inceptor Pharmaceutical, for great support in this wonderful session. So I am requesting the person of Inceptor Pharmaceutical to wrap up the session. Thank you so much.